হচ্ছে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর পার্ট 2 সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। এখানে আমাদের সেকশন সংখ্যা হচ্ছে অনেকগুলো সেকশনই থাকবে। সেটা আমরা কারণ যেহেতু আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টের যতগুলো সেকশন আছে যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এরকম হচ্ছে আমরা ভাগ করে হচ্ছে এটাকে আমরা ভাগ করছি হচ্ছে টোটাল 3টা পার্টে। গত একটা পার্ট আমরা আলোচনা করছি, আজকে হচ্ছে আমরা একটা পার্ট দেখব। এটা প্রায় হচ্ছে আমরা সেকশন লাস্টে যাব, যে এটাতে 186 সেকশন পর্যন্ত থাকবে। তার মানে 70 থেকে শুরু করে আমাদের 186টা সেকশন নিয়ে আমরা এর মধ্যে যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। প্রথমত হচ্ছে আমাদের ধারা হচ্ছে 70, এটা ক্ষতির সমন্বয় ও জের টানা। এখন আমরা যদি বিজনেস ইনকামের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে আমরা কোনটা ক্ষতির সমন্বয় করতে পারবো আর কোনটা হচ্ছে জেড টানতে পারবো, এটা কিন্তু এই সেকশনে বলে দেওয়া আছে। এই সেকশন হচ্ছে আমরা আরো একটা জিনিস দেখবো, যে গত হচ্ছে আমাদের ক্লাসে একটা প্রবলেম ছিল যে কোনটা রেগুলার ইনকাম মানে নিয়মিত আয় বলছি, আর কোনটা হচ্ছে অনিয়মিত আয় মানে ন্যূনতম কর প্রযোজ্য আয়, কোনটা হচ্ছে চূড়ান্ত কর প্রযোজ্য আয়। তো যখন আমরা সেকশন 70-এ ক্ষতির সমন্বয় জিনিসটা দেখব, তখন কিন্তু আমাকে বলা হয়েছে যে উপধারা 2 এর বিধানাবলী সাপেক্ষে কোনো করবর্ষে কোনো খাতে নিরূপিত ক্ষতির জন্য আয়ের খাতের সহিত সমন্বয় করা যাবে। মানে একের বিধান অনুসারে আমরা 2 এর হচ্ছে কোনটা কার সাথে ক্ষতির সমন্বয় করতে পারবো সেটা বলে দেওয়া আছে। যেমন হচ্ছে মূলধনী ক্ষতি কেবল মূলধনী আয়ের সহিত সমন্বয় করা যাবে। মূলধনী মানে কি? ক্যাপিটাল গেইন যেখানে আছে ওখানে যদি আমরা কোনো কারণে ক্ষতি করি, তাহলে দেখা যায় সেটার আয় যখন হবে কোনো বছর তার সাথে সমন্বয় করতে পারবো, অন্য কোনো হিসাবের সাথে আমরা ইনকামের খাতের সাথে সমন্বয় করতে পারবো না। ব্যবসায়িক ক্ষতি কেবল ব্যবসায়ী আয়ের সাথে সমন্বয় করা যাবে। তার মানে ব্যবসা যদি কোনো ক্ষতি করে, পরবর্তীতে যদি ব্যবসা লাভ করে, তার সাথে আমরা সমন্বয় করতে পারবো, অন্য কোনো খাতের আয়ের সাথে সমন্বয় করতে পারবো না। তেমন হচ্ছে ফটকা। ফটকা ব্যবসা মানে সিজনাল ব্যবসা, যে হুট করে লাভ হয় হুট করে লস হয়, এরকম কোনো ব্যবসা যদি হয় সেখানে যদি ক্ষতি হয় সেটাও আমরা সমন্বয় করতে পারবো শুধু ওই খাতে কখনো লাভ হইলে। তারপর দেখতেছি তামাক জাতীয়, কেবল তামাক জাতীয় পণ্যের ব্যবসার সাথে সমন্বয় করা যাবে। এখন 2 বলছে কর অব্যাহতিপ্রাপ্ত হ্রাসকৃত কর হার ধারা 163 উপধারা 2 অনুযায়ী ন্যূনতম কর প্রযোজ্য হয় এইরূপ কোন উচ্চের আয় বা ক্ষতির সমন্বয় যে অথবা জের টানা যাবে না। এখন আমরা দেখি, এটা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন, আমাকে বলছে কিন্তু মূলধনী ক্ষতি। তার মানে মূলধনী যেটা ক্যাপিটাল গেইন, তারপর হচ্ছে ব্যবসা, তারপর হচ্ছে ফটকা, তারপর তামাক জাতীয়, এটাও এগুলো ব্যবসা। তাহলে আমি কেবল পাচ্ছি, আমি যদি আয়ের খাতগুলো চিন্তা করি 7টা আয়, সেক্ষেত্রে আমাকে 2টা আয়ের কথা বলতেছে, আমি তাদের সাথে সমন্বয় করতে পারবো যদি এরা কখনো লাভ করে। এখন ধরেন বেতন হতে আয়, অথবা এগ্রিকালচারাল আয়, অথবা রেন্টাল আয়, এগুলোর ক্ষতি কিন্তু একটা একটার সাথে সমন্বয় করতে পারবো। সাধারণত এই 3টা মানে 2টা বা 3টা খাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যেমন ধরেন বেতনে ক্ষতি হওয়ার সুযোগ নাই। তারপর হচ্ছে রেন্টাল ইনকাম, এখানেও ক্ষতি হওয়ার সুযোগ নাই। অন্যান্য সোর্সের যে আয়, সেখানেও ক্ষতি হওয়ার সম্ভাবনা তেমন নাই। সো ওই সকল আয় একটার ক্ষতি যদি কখনো হয়, যেমন ধরেন কৃষিক্ষেত্রে ক্ষতি হইলো, এই ক্ষতিটা আমরা যদি রেন্টাল অথবা ব্যবসা বা অন্যান্য সোর্সের আয় থাকে তার সাথে আমরা সমন্বয় করতে পারবো। তাই এখানে 2 এ যাদের কথা বলে দিছে এদেরকে তার সাথে সমন্বয় করতে হবে, অন্য কোনো খাতের আয়ের সাথে সমন্বয় করার সুযোগ নাই। 3 বলছে যদি আমরা কোনো অব্যাহতিপ্রাপ্ত অথবা 163 ধারা 2 যেখানে হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয়ের জের বা ক্ষতি সমন্বয় করা যাবে না। জের টানা মানে কি? জের টানা মানে হচ্ছে আমরা এই বছর যদি সমন্বয় না করি সেটাকে আমরা সামনের বছর নিয়ে যেতে পারবো। যেমন আমাদের একটা পরের সেকশনটাতে দেখবো, আমরা 4 দেখি। কোন ফার্ম বা ব্যক্তির সঙ্গে নিরূপিত ক্ষতি কেবল উক্ত ফার্ম বা ব্যক্তির সঙ্গে নিরূপিত আয়ের সহিত সমন্বয় করা যাবে। এখানে কিন্তু আরো একটা বলছে, কোন ফার্ম যেটা পার্টনারশিপ ফার্ম তারাও যদি কোনো ক্ষতি করে অবশ্যই তাদের সাথে সমন্বয় করতে হবে। যেহেতু এটা আমাদের আয়ের প্রধান খাত না কিন্তু অন্য একটা ব্যবসা, সেটার ক্ষেত্রে ক্ষতি তার সাথে সমন্বয় করতে হবে। আমরা ওর মানে ব্যবসার যে মানে আমাদের আয়ের যে প্রধান খাত এগুলোর সাথে সমন্বয় করতে পারবো না।
পাঁচে বলছে কোন কর বর্ষে কোন খাতে নিরূপিত ক্ষতি উক্ত বৎসরে অন্য কোন খাতে উৎসে আয়ের সহিত সম্পূর্ণ সমন্বয় না করা গেলে, ধরেন এক বছর একটা কোম্পানিতে লস হয়েছে 5 কোটি টাকা, পরের বছর লাভ হয়েছে হচ্ছে 3 কোটি টাকা, তাহলে আমি এই দুইটাকে সমন্বয় করলে 2 কোটি টাকা থাকতেছে, ক্ষতিই থাকতেছে। তো এটাকে আমরা পরবর্তী 6 বছর পর্যন্ত জেড টেনে যেতে পারবো যদি সমন্বয় না হয়। 6 বছর পর্যন্ত যখন তৃতীয় বছরে লস হইলো, 14 বছরে গিয়ে লাভ হইলো, ওইটা থেকে আমরা এটা ক্ষতি জেড টানতে পারবো। তারপর বলছে অষ্টম তফসিল সাপেক্ষে ব্যবসা বা পেশার উত্তরাধিকার ব্যতীত অন্য কোনো ভাবে কোনো ব্যক্তি স্থলাভিষিক্ত হইলে উত্তরাধিকার শরীর নিজের কোনো আয়ের বিপরীতে পূর্বশরীর ক্ষতি সমন্বয় করা যাবে না। তার মানে ধরেন আমরা আমার বাবার থেকে আমি কোনো উত্তরাধিকার সূত্রে কিছু পাইলাম, তো কিছু পাওয়ার পর ওখানে যদি কোনো লস থাকে বা ক্ষতি থাকে, ব্যবসা হোক বা আদার সোর্স হোক, সেই ক্ষতির সমন্বয় কিন্তু আমার সাথে করা যাবে না, মানে আমার ইনকামের সাথে করা যাবে না। আলটিমেট কথা হচ্ছে এটার মূল যে পারপাস সেটা হচ্ছে ক্ষতি করলে করা তোমার উদ্দেশ্য না, মানে এনবিআর বা ট্যাক্স আইন অনুসারে সেটা চাচ্ছে না তুমি ক্ষতি করো, কারণ তুমি লাভ করো, ট্যাক্স দাও। তারপরেও বলছে যে যেখানে রিস্ক মিনিমাইজ, মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেটা বলছে সমন্বয় করা যাবে ওইটার সাথে। আর যেখানে রিস্ক নাই, যেমন বেতন, রেন্টাল, বাড়ি বাড়ি ভাড়া, ইনকাম, তো এটা বলছে যে সমন্বয় সেটা একটা একটার সাথে ক্ষতি সমন্বয় করা যাবে। তারপর 71 ধারা অনুসারে বলছে অপচয় ভাতার যে টানা, আমরা যদি অপচয় ভাতা এটা নিয়ে ডিটেলস বলতে হয়, প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে আমরা দেখাই, যেহেতু এখানে দেখানোর সুযোগ নাই একটু বলি। সেক্ষেত্রে হচ্ছে অপচয়ের জেট টানা বলতে আমাকে বোঝাচ্ছে, ধরেন ব্যবসায়ী আয়ের ক্ষেত্রে অ্যাকাউন্টিং একটা ডেপ্রিসিয়েশন থাকে, আর একটা হচ্ছে এনবিআর এর মানে থার্ড শিডিউল অনুসারে একটা ডেপ্রিসিয়েশন থাকে। আপনারা যদি থার্ড শিডিউলে দেখেন সেখানে একটা রেট থাকে, আর অ্যাকাউন্টিং ভাবে আমরা বেশ কয়েকটা মেথডে যে কোনো একটা ধরতে পারি। তো সেক্ষেত্রে দুইজনের যখন অপচয়ের পরিমাণ ভিন্ন হয়, সেটা হইতে পারে, মনে করেন একটা অ্যাসেটের উপর অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 5%, এনবিআর বলছে 10% ধরো। তো সেক্ষেত্রে দেখা যায় দুজনের অপচয় মিলতেছে না। এটা উল্টো হইতে পারে, অ্যাকাউন্টিং ধরেন 10% করলো, কিন্তু আবার এনবিআর বলতেছে এটা 5% করা যাবে। তো সেক্ষেত্রে দুজনে আলাদা থাকে। এক্ষেত্রে অপচয় যদি আমরা অ্যাডজাস্ট না করতে পারি, কখন করা যাবে না? মনে করেন লস হইছে ব্যবসা। তো ব্যবসা লস হলে দেখা যায় অপচয়ের অপচয়টাকে আমরা কি করতে পারবো? আমরা যদি অ্যাকাউন্টিং আ কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন দেখি, সেক্ষেত্রে দেখি আমরা প্রফিট আফটার ট্যাক্স এর যখন আমরা দিয়ে কাজ, প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে যখন কাজ শুরু করি, তার সাথে আমরা অপচয়কে যোগ করে নেই। অ্যাকাউন্টিং অপচয় যোগ হয়, আর এনবিআর অপচয় হচ্ছে বাদ হয়। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো কারণে দেখি যে অ্যাকাউন্টিং অপচয় বেশি হয়ে গেছে, এনবিআর অপচয়ের পরিমাণ কম, তাহলে ওইটা আমরা লিখতে পারবো যে এখন আনঅ্যাডজাস্টেড করে পরবর্তীতে এটা জেড টেনে যেতে পারবো যত বছর ইচ্ছা তত বছর। এটা এখানে বলছে অপচয় বাতাস সম্পূর্ণ সমন্বয় করা না হওয়া পর্যন্ত এটা কোনো লিমিট নাই। তাহলে আপনার এখানে প্রশ্ন থাকতে পারে যে ক্ষতির সমন্বয় বা জের টানা যাবে হচ্ছে 6 বছর, আর অপচয় বাতার জের যতক্ষণ পর্যন্ত নিঃশেষ না হয় ততক্ষণ পর্যন্ত টানা যাবে। তো এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি কর অব্যাহতি। তো কর অব্যাহতি ৭৬ দ্বারা, এখানে যদি আমরা বলি যে বিভিন্ন ভাবে হচ্ছে করের অব্যাহতি দিয়ে থাকে। এখন আমরা এনবিআর এর একটা বর্তমানে ফিনান্স অ্যাক্ট সামনে যেটা আসবে, আলোচনা শুনতেছি যে বিভিন্ন এসআরও সংসদের কাছে যাবে, এনবিআর এর কাছে যাবে না। তো এক্সিস্টিং যে ব্যাপারটা থাকে এসআরওর মাধ্যমে অনেক সময় হচ্ছে কোথাও দেখা যায় কর ছাড় দেয়, কোথাও অব্যাহতি দেয়, কোথাও বাড়ায়, বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে। স্পেশালি এটা আমরা দেখা যায় ষষ্ঠ তফসিলে আমরা অনেকগুলো দেখি। তো সেক্ষেত্রে অব্যাহতিটা আমার এরকম যে সরকার কোনোভাবে হচ্ছে করদাতাকে করের সুযোগ নেওয়ার সুযোগ দিচ্ছে, মানে কর ছাড় দিচ্ছে। এটাকে মূলত হচ্ছে আমরা বিভিন্নভাবে শিডিউল গুলোতে আমরা দেখবো যে করের ছাড়টা কিভাবে হয়। তারপর এখানে বলছে মোট আয় হতে বাদ। মোট আয় হতে বাদ আরেকটা হচ্ছে অব্যাহতি, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। কিছু কিছু জিনিস বলছে যে এটা ষষ্ঠ তফসিলে অংশ এ কে আমরা দেখব। তো সেখানে একটা লিস্ট আছে, এই লিস্টের যে ইনকাম গুলো সেটা আমাকে একদম না দেখাইলেই চলে, মোট আয় থেকে আমি বাদ দিয়ে দেখাই যে মোট আয় এত এত বাদ দিই। এটা হচ্ছে এক জিনিস যে আপনাকে খেয়াল রাখতে হবে,
যত প্রকার আয় হোক না কেন, সেটা ন্যূনতম কর প্রযোজ্য, চূড়ান্ত কর দায় প্রযোজ্য, সবগুলাকেই কিন্তু আমরা কি করি, প্রায় যোগ করি, পরবর্তীতে বাদ দেই। জি বলেন। হ্যাঁ সাজিদ ভাই বলেন, প্রশ্ন করে বলেন। ওকে, তো সেখানে হচ্ছে আমরা হ্যালো। মোট, জি, জি কিছু শুনতে পাচ্ছেন? বলবেন? হ্যাঁ বলেন। আচ্ছা, ম্যানুয়ালে দেখতেছি যে কর অভ্যর্থিটা ব্লু কালার করে রাখছে, এটার কারণটা কি জানতে পারি? ব্লু কালার হচ্ছে এটা সর্বশেষ ফিনান্স অর্ডিন্যান্স অনুসারে চেঞ্জ আসছে, মানে মডিফাই চেঞ্জ হয়েছে। আর যেটা রেড কালার থাকবে সেটা হচ্ছে বাদ হয়ে গেছে। মানে এই আইনটা হচ্ছে 2023-এর, এটা প্রতি বছরই কিছু না কিছু কারেকশন আসে। তো যখন আপনি ম্যানুয়ালে দেখবেন যে এটা ব্লু কালার, তখন এটা দেখবে যে এটা নিচে আপনি যাবেন, ওটা ব্যাখ্যা দেওয়া আছে যে ফিনান্স অ্যাক্ট, ফিনান্স অর্ডিন্যান্স 2025 অনুসারে এটা নতুন করে লিখছে, অথবা এটা পরিবর্তন আসছে, এরকম লেখা থাকবে একদম নিচে গিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা, ৭৭ সেকশনে আমাদের যে জিনিসটা বলতেছিলাম যে ষষ্ঠ তফসিলে যদি আপনি যান, ওখানে অংশ এ কে বেশ কিছু আয়ের দেখাচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের মোট আয় থেকে বাদ যাবে, মানে এগুলোর উপর আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না। তো রিটার্নে মোট আয় হতে বাদ সংশ্লিষ্ট কলামে আয়ের সহ যত, প্রথমে আমাদের দেখাইতে হবে যেটা আমরা বলছি, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে বাদ দিব, কেন বাদ দিব সেটা আমাদের দেখাইতে হবে। তো এরকম কিন্তু হাতে গোনা কয়েকটা সোর্সের আয় আছে, যেটা হচ্ছে আমাদের আহ বাদ দিয়ে দেখাইতে হয়। এখন আসি, এটা আরেকটা গুরুত্বপূর্ণ, আমি যে যে সেকশনটা বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু বলতেছি, আপনারা অবশ্যই সেটা নোট ডাউন করবেন, কারণ প্রতিটা ক্লাসে আমি বলি যে খাতা কলম নিয়ে বসার জন্য, তাহলে সুবিধা হয়। এই 78 একদম সেকশনের নাম সহ, মানে সেকশন সহ মনে রাখবেন। সেটা হচ্ছে কি, আমরা যে রেয়াতের কথা বলি, এই রেয়াতের পুরো বিষয়টা হচ্ছে এটা, যে একটা হচ্ছে 78, 78 ই আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিল অংশ 3, মানে দুটা জিনিস জড়িত। এক হচ্ছে সেকশন রেফারেন্স হচ্ছে 78, তার সাথে হচ্ছে ষষ্ঠ তফসিলে অংশ 3, এই অনুসারে হচ্ছে আমরা রেয়ারটা ক্যালকুলেশন করি। তো এখানেও কিন্তু অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি, এখানে দুজনেই রেয়ারটার সুবিধাটা পাবে। এক হচ্ছে বাংলাদেশি, আরেক হচ্ছে যে সকল ফরেনার বাংলাদেশে চাকরি বাকরি করে, তারা 183 দিন যদি বাংলাদেশে থাকে, তাহলে তারা এই রেয়াতের সুবিধাটা পাবে। আর যদি তারা ফরেনারই হয়, মানে 183 দিনের কম সময় বাংলাদেশে থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় ওরা এই রেয়াতের সুবিধাটা পাবে না। এটা কি আছে, যে তিনটা কন্ডিশনের একটা আমরা রেয়াত হিসেবে পাবো। নাম্বার ওয়ান বলছে ক, ক এর 3%। ক আমরা বলছি যে আমার যতটুকু মোট আয় আসতেছে, সেক্ষেত্রে ক সমান কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয়, অংশীদারি ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে প্রাপ্ত শেয়ার আয়, অথবা চূড়ান্ত কর দায়, এগুলো কিন্তু বাদ যাবে। তার মানে আমার ইনকামের মধ্যে যদি কোথাও আমি যদি দেখি অব্যাহতিপ্রাপ্ত আয় আছে, কারণ আমি আগেই বলছি আয় যখন মোট আয় যোগ করব, তখন হচ্ছে সকল ধরনের আয়কে একসাথে যোগ করতে হবে, পরে আমি আস্তে আস্তে বাদ দিব বা নেচার অনুসারে চিন্তা করব। কিন্তু এখানে বলছে যে মোট আয় যতটুকু হবে, সেটা থেকে আমার কর অব্যাহতিপ্রাপ্ত আয় বাদ যাবে, হ্রাসকৃত হার এটাও বাদ যাবে, ফার্মের থেকে মানে অংশীদারি ফার্ম থেকে যদি আমরা কিছু পাই সেটাও বাদ যাবে, আর চূড়ান্ত কর দায় যেগুলো আছে সেটাও বাদ যাবে। বাদ দেওয়ার পর যেটা থাকবে, ওইটার উপর 3% আমাদের প্রথম কন্ডিশন রেয়াতে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমাকে এনবিআর যে যে জায়গাতে বিনিয়োগ করতে বলছে, সেই জায়গায় বিনিয়োগের মোট যতটুকু বিনিয়োগ হবে সেটার 15%। যেমন আমি ডিপিএস এ বিনিয়োগ করতে পারি, শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারি, যতটুকু টাকা আমি ফিনান্সিয়াল ইয়ারে বিনিয়োগ করছি তার 15%। 3 নম্বর কন্ডিশন হচ্ছে 10 লক্ষ টাকা, ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা। তো সেই হিসাবে এই তিনটা কন্ডিশনের যেটা কম, সেটা হচ্ছে আমরা রেয়াত হিসাবে দাবি করব, মানে আমি একটা অব্যাহতি পাবো, মানে রেয়াত হিসেবে বাদ যাবে। খতে বলছে কোন আয় বর্ষে ষষ্ঠ তফসিল অংশ 3 অনুসারে করদাতার মোট বিনিয়োগ ব্যয়ের পরিমাণ। তার মানে আপনাদের এই সেকশনটার সাথে ষষ্ঠ, আমি বরাবরই বলি তিনটা শিডিউল অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। ফার্স্ট শিডিউলটা কিন্তু 1 নাম্বার যদি আমরা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ষষ্ঠ শিডিউল।
এটা এতই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাই এগুলোতে অবশ্যই ভালো করে ফোকাস করতে হবে। এখন আসি গড়করণ। এটা একটা আসি, আমি সেকশনটা রাখছি এই কারণে যে পার্টনারশিপ ফার্ম। তো একজন ব্যক্তি যদি তার পার্টনারশিপ ফার্ম থেকে আয় থাকে এবং তার অন্যান্য সোর্স থেকেও আয় থাকে, সেক্ষেত্রে সে কি করবে? ধরেন একটা এবিসি পার্টনারশিপ ফার্ম থেকে আহ মুনাফা হয়েছে 100 টাকা। এর মধ্যে আমাদের করদাতা তিনি পাচ্ছে হচ্ছে 50 টাকা, আর একটা 50 টাকা পাচ্ছে অন্য কেউ। তো ওখান থেকে তার পার্টনারশিপ ফার্ম থেকে সে 50 টাকা লাভ পাইছে, লাভ পাইলো। আর তার নিজেরও ব্যবসা বাণিজ্য থাকতে পারে, স্যালারি ইনকাম থাকতে পারে, আদার্স থাকতে পারে, এটাও তার একটা ইনকাম রয়ে গেল। তো সেক্ষেত্রে আমাকে বলছে 80 ধারা অনুসারে গড়করণ করতে হবে। কিরকম করব? আমাকে বলছে ট সমান ক গুণ খ বাই গ। যে ক্ষেত্রে ট মানে কি গড় হার, ক মানে ফার্ম বা ব্যক্তির সঙ্গে শেয়ারে আয় সহ মোট আয়ের উপর কর রেয়াত পূর্ববর্তী হিসাব কর। তাহলে সহজভাবে বলতে পারলে ক হচ্ছে মোট কর। আমি ফার্মে যত টাকা ইনকাম হয়েছে প্লাস আমার আদার সোর্স অফ ইনকাম যতটুকু আছে দুটো যোগ করব। যোগ করে স্ল্যাবে গিয়ে আমার যত টাকা ট্যাক্স আসে সেই ট্যাক্সটা আমি বের করবো, যেটাকে আমার ক বলা হচ্ছে। তো ক আমরা বের করলাম। তারপর হচ্ছে খ বলছে ফার্ম বা ব্যক্তির সঙ্গে হইতে প্রাপ্ত শেয়ার আয়। এখন আমরা ফার্ম থেকে যতটুকু টাকা মানে খ শেয়ার পাইছি, 50 টাকা পাইলাম, সে 50 টাকা আমাকে এখানে 50 টাকা যদি ইনকাম পেয়ে থেকে 50 টাকা আমরা খতে দেখালাম। গ মানে কি? ফার্ম বা ব্যক্তির সঙ্গে হইতে প্রাপ্ত শেয়ার আইসো মোট আয়। তো সহজ করে বলতে গেলে আমরা এই গ হচ্ছে মোট আয়। আমরা যদি এই অংশটা বাদও দিই, আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি ঐকিক নিয়মে, ইউনিটারি মেথড, তো সেক্ষেত্রে আমরা একটা রেশিও বের করলাম। কি করলাম? টোটাল ইনকামকে, টোটাল ইনকাম দিয়ে পার্টনারশিপ ফার্মে যত টাকা ইনকাম আছে সেটাকে আমি কি করলাম? ভাগ দিলাম। তাহলে একটা পার্সেন্টেজ আমরা বের হয়ে গেল। যদি আমরা এরকম করে একটা ছোট্ট করে দেখায়ও, তো দেখালে সেক্ষেত্রে জন্য আমরা এখানে একটা জিনিস নিলাম। তো আমি ধরলাম হচ্ছে আমার টোটাল ইনকাম, ধরলাম হচ্ছে আমার টোটাল ইনকামটা আমরা ধরলাম 100 টাকা। পার্টনারশিপ ফার্ম থেকে আমরা ইনকাম পাইছি হচ্ছে 50 টাকা। তো আমরা যদি আদার সোর্স আর হচ্ছে টোটাল এই দুইটাকে আমরা যদি একসাথে করি, তো সেক্ষেত্রে দেখলাম হচ্ছে আমাদের ইনকামের সংখ্যা, আমরা যদি এটা দেখি তাহলে আমার টোটাল ইনকাম আসতেছে 150 টাকা। তাহলে এটা যদি আমরা রেশিও দেখি যে পার্টনারশিপ ফার্মের ইনকামটা টোটাল ইনকামের কত পার্সেন্ট, প্রায় 33% আসতেছে। এখন টোটাল আমার যত টাকা ট্যাক্স আসতেছে, ধরলাম আমার 100 টাকা, কথার কথা 100 টাকা ট্যাক্স আসতেছে। তাহলে আমি কি করলাম? এই এটা দিয়ে আমি 100 কে গুণ করলে যেটা পাচ্ছি মানে 33 টাকা, এটা হচ্ছে আমার আয়ের গড়করণ করছি। এরকম হচ্ছে আমি একটা রেয়াত সুবিধা হচ্ছে আমরা পাবো। তো সেই রেয়াতের সুবিধাটা আমাকে নিতে হবে। তো এটা আমাদের রেয়াতের সুবিধা থাকবে। আমরা মোট যত টাকা ট্যাক্স আসে ওটা থেকে পার্টনারশিপ পারমিটটা বাদ দিব। এখন আসি ন্যূনতম কর। জি বলেন। আসলে এদের সুবিধা কি, মানে আমার পার্টনারশিপ ফার্মে অলরেডি ট্যাক্স দিয়ে আসছে সেজন্য দিবে, এরকম কিছু নাকি? অলরেডি তো আচ্ছা। আমরা ওখানে ট্যাক্স দিয়ে আসছি, এখন যদি আবার ওই ইনকামটাকে অ্যাড করে ট্যাক্স দেই তাহলে সে ডাবল ট্যাক্স হয়ে যাচ্ছে না? এই কারণে হ্যাঁ, কি বুঝছি বুঝছি। ওই গড়করণটা কেন করছে আর যদি ডিপলি কথা বলি, গড়করণ করার কারণ হচ্ছে পার্টনারশিপ ফার্ম আর তার ব্যক্তিগত ইনকাম সহ যদি ইনকামের পরিমাণটা বেশি হয়, তাহলে সে পার্টনারশিপে যত টাকা ট্যাক্স দিচ্ছে তার থেকে বেশি ট্যাক্স দিতে হইতে পারে। এই কারণে এটা গড়করণ কম হইতে পারে। এই কারণে বলছে একটা এভারেজ রেটে আপনাকে একটা রিবেট নেওয়ার সুযোগ দিচ্ছে, যাতে আপনার ডাবল ট্যাক্সের ব্যাপার না আসে। এখন আসি নিবাসী হইতে কর কর্তন। তো উচ্ছে কর কর্তনটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা দেখাবো। তো নিবাসী হতে কর কর্তন, আরেকটা হচ্ছে অনিবাসী। অনিবাসী যারা মানে যারা বাংলাদেশে 183 দিনের কম থাকে, তাদের ক্ষেত্রে যদি কোনো কারণে উচ্ছে কর কাটার প্রয়োজন হয়, তখন অবশ্যই সেটা 30% হবে। আর ওই ব্যক্তি যদি বাংলাদেশের নিবাসী হয়, অর্থাৎ 183 দিন বেশি থাকবে বা আমরা এজিউম করতেছি সে থাকবে, তাহলে আমরা এই অ্যাক্ট অনুসারে নিবাসী হইতে যেরকম করে ট্যাক্স কাটি ওই রকম করে ট্যাক্স ডিডাক্ট করতে পারবো। এখন নাম্বার ওয়ান হচ্ছে 86। এখান থেকে কিরকম প্রশ্ন হইতে পারে? আপনাকে বলতে পারে যে 10টি ন্যূনতম কর প্রযোজ্য আয়ের নাম লেখো, সেকশন সহ উল্লেখ করে লেখো। তো এরকম কিন্তু আসতে পারে। তার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি অ্যাটলিস্ট যদি
15টা গুরুত্বপূর্ণ সেকশন ভালো করে পড়েন, যেটা এই লেকচারে লেখা আছে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এগুলো যদি ভালো করে পড়েন তাহলে দেখা যায় আপনার কাজে দিবে। তো প্রথম হচ্ছে আমরা ৮৬ হচ্ছে বেতন হতে আয়। বেতন হচ্ছে চাকরি হতে আয়, এটা আমরা ডিরেক্ট করব। তো খেয়াল করবেন যে চাকরি হতে আয়ের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই। মানে আমরা এত পার্সেন্ট কাটবো, অত পার্সেন্ট, সেটা বলছে আমাকে গড় হারে কর্তন করতে হবে। গড় হারটা কি হয়? সেটা হচ্ছে আমরা দেখাইছি যে একজন ব্যক্তি ১ বছরে কত টাকা ইনকাম আসবে, তার উপর স্ল্যাব করে কত টাকা ট্যাক্স আসবে, এই পরিমাণ মানে আমরা আগেই অ্যাজিউম করে নিচ্ছি ১ বছরের জন্য তার এত টাকা ইনকাম, এত টাকা ট্যাক্স। ওইটার উপর যত টাকা, যেমন ধরলাম একজন ব্যক্তি যদি ৫ লাখ টাকা ইনকাম করে, তার প্রথম অংশ যেটা স্যালারি 1/3 বাদ গেল, বাদ যাওয়ার পর পরবর্তীতে তার ৩,৭৫,০০০ এটাও বাদ গেল। বাদ যাওয়ার পর সে যদি ধরেন ৫,০০০ টাকা ট্যাক্স আসতেছে, সেটাকে হচ্ছে ১২ ভাগে ভাগ করে উৎসে কর করতে হবে, মানে কোম্পানি সেটা ডিডাক্ট করে জমা দিয়ে দিবে। এটাই মূলত ৮৬ সেকশনের মূল কথা। আপনারা পুরোটা একটু পড়ে নিবেন। তারপর হচ্ছে ৮৯, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালি। তো প্র্যাকটিক্যালি আমরা দেখি যে সবচেয়ে বেশি ২টা সেকশন কাজে, একটা ৮৬ আর একটা হচ্ছে ৯০। তো সরি ৮৬ না, ১৮৯ আর একটা হচ্ছে ৯০। তো এখানে বলছে সাপ্লায়ার ট্যাক্স। তো ঠিকাদার বা সরবরাহকারী ইত্যাদিকে প্রদত্ত অর্থ হইতে কর কর্তন। তো এটা কিন্তু আমরা উৎসের কর কর্তন নিয়ে যেহেতু আমাদের সেপারেট ক্লাস আছে, ওখানে কিন্তু আমরা দেখাবো রেট গুলো। একটা শুধু বলছে সর্বোচ্চ আপনি 10% কর্তন করতে পারবেন। তার মানে কার উপর আমি কত পার্সেন্ট কাটবো, কোথাও 0.5%, কোথাও 10%, কোথাও 5%। এই ডিটেলস হচ্ছে একটা এসআরও আছে। ওই এসআরওটা প্রতি বছর ফিনান্স অ্যাক্ট অথবা অর্ডিন্যান্স দিয়ে পরিবর্তন হয়। ওইটা থেকে হচ্ছে আমরা দেখবো যে ট্যাক্সের রেটের যে ব্যাপারটা, এটা অনুসারে আমরা এইটুকু জানবো যে ঠিকাদার বা সরবরাহকারীর ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে 10% পর্যন্ত টিডিএস কাটা যাবে, উৎসে কর কর্তন করতে হবে। তারপর দেখেন ৯০, এটা সেবার ক্ষেত্রে পরিশোধ কর। এটাও কিন্তু এত বড় যে কিন্তু আমরা দেখি এখানে জাস্ট শুধু একটা কি বলছে যে আপনি সর্বোচ্চ 20% পর্যন্ত কাটতে পারবেন। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় 15% বা 10%, 5% এরকম বিভিন্ন ধরনের থাকে সেবা। এটাও আমরা যখন উৎসেকর কর্তনের এসআরওটা দেখবো, সেখানে আমরা দেখবো যে কার জন্য কত টাকা, কত পার্সেন্ট প্রযোজ্য। এখন আসি ১০২, সঞ্চয়ী আমানত স্থায়ী আমানত হইতে কর্তন। তো সেটা আমরা জানি সঞ্চয়ী আমানতের, স্থায়ী আমানতের ক্ষেত্রে সেখানে দেখেন বলে দিছে ট্রাস্ট, ব্যক্তিসংঘ, কোম্পানি। যদি কোম্পানি হয় তাহলে কিন্তু 20%, কারণ যেহেতু কোম্পানির রেটের একটা ব্যাপার থাকে, সেটা অনেক বেশি ট্যাক্স রেট, কারণ আমরা জানি 20% নিচে কোনো কোম্পানি ট্যাক্স দেয় না। যদিও যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড তারা 12% ট্যাক্স দেয় তার ইনকামের উপর। তো সেক্ষেত্রে বলছে যে ট্রাস্ট, ব্যক্তিসংঘ, কোম্পানির ক্ষেত্রে কোম্পানিরা যদি কোনো এফডিআর করে, সেক্ষেত্রে তার জন্য হচ্ছে 20% টিডিএস প্রযোজ্য। আর অন্যান্য ব্যক্তি যেমন আমি যদি করি, আপনি যদি কোনো এফডিআর করেন, সেক্ষেত্রে যদি আপনি পিএসআর জমা দেন, আপনার জন্য হচ্ছে 10% কাটবে। আর যদি পিএসআর জমা না দেন, তাহলে কিন্তু 15% ট্যাক্স কাটবে। তারপর হচ্ছে ভারী ভাড়া ১০৯, এটাও গুরুত্বপূর্ণ। তো সেখানে বাড়ি ভাড়ার প্রথম একটা সংজ্ঞা দিছে যে কোনো গৃহ সম্পত্তি, হোটেল বা গেস্ট হাউস, খালি স্থান বা প্ল্যান্ট বা যন্ত্রপাতি, সরকারি জলাধার ব্যতীত অন্য কোনো জলাধার। তার মানে হচ্ছে আপনি যাই ভাড়া দেন না কেন, হোটেল বা গেস্ট হাউস এটাও কিন্তু ভাড়ার আন্ডারে চলে গেছে। তো আপনি কোনো সম্পত্তি অথবা ঘর বাড়ি বা যন্ত্রপাতি বা খালি জায়গা, এরকম প্রশ্ন শুনতাম যে কেউ যন্ত্রপাতি ভাড়া নিছে, সেক্ষেত্রে কি হবে? তো দেখা যায় এখানে কিন্তু বলে দিছে যে কোনগুলো ভাড়া হতে আয় হিসেবে বিবেচিত হবে। তো আমরা এটা যখন আমরা কনফার্ম হলাম যেটা ভাড়া হতে আয়, তখন হচ্ছে আমার উপর এটা 10% ট্যাক্স কাটতে হবে। এখন কে কাটবে? তো দেখা যায় টিডিএসটা কাটে যার কাছে সাপ্লাই, যে রিসিভ করে মাল, যেমন ধরেন যে কিনলো, কোম্পানি যারা লিমিটেড কোম্পানি হচ্ছে তাদেরকে উৎসে কর কর্তনকারী সত্তা বলা হয়। তো ওনারা কাছে যখন কেউ মালামাল বিক্রি করবে, ওনারা যখন পেমেন্ট করতে যাবে, তখনই সাধারণত ওনারা ট্যাক্সটা কেটে পেমেন্টটা করবে, তাদের উপর দায়। এখন প্রশ্ন হইতে পারে আমার কোম্পানি কেটে রাখলো না, বা না কেটেই পুরো টাকাটা দিয়ে দিল, এক্ষেত্রে আমার করণীয় কি? বা এটা যদি হয়, আপনি যদি এই যে ভাড়া বলেন অথবা যে উৎসে কর্তন আছেন, যদি আপনি এটা না মানেন, তাহলে দেখা যায় আপনার কোম্পানির খরচ যেটা হইতো, যেমন ভাড়া, এটা তার জন্য খরচ, কিন্তু এই খরচগুলো হচ্ছে ডিজেলা হয়ে যাবে। মানে এই খরচগুলো কি এনবিআর মেনে নিবে না।
বরং উল্টা আপনার উপর হচ্ছে 56 সেকশন অনুসারে আদার্স মানে বিশেষ ব্যবসায়ী আয় হিসেবে কনসিডার করে সেটার উপর রেগুলার ট্যাক্স রেটে ট্যাক্স দিতে হবে। জি বলেন। স্যার পার্টনারশিপ মানে ফার্ম যেগুলি আছে মানে এটা কি আসলে স্যার উইথ হোল্ডিং এন্টিটির ভিতরে পড়ে কি? মানে দেখা যাচ্ছে যে লিমিটেড কোম্পানি সাধারণত কিংবা বড় বড় প্রতিষ্ঠানগুলো যেভাবে টিডিএস করে সাপ্লাইদের বিল থেকে, কিসের কিসের পাশাপাশি কিসের ফার্মের উপর কি কর্তন করে? কিসের উপর বুঝলাম না। স্যার পার্টনারশিপ ফার্ম যেগুলি আছে তারা কি মানে উইথ হোল্ডিং এন্টিটি কিনা? পার্টনারশিপ, জি হ্যাঁ পার্টনারশিপ ফার্ম উইথহোল্ডিং কোয়ান্টিটি। পার্টনারশিপ ফার্ম এটা হচ্ছে একটা লিস্টই আছে, কারা এটা আমরা উৎসকর কর্তনে যখন দেখাবো সেখানে একটা লিস্টই আছে কারা হচ্ছে উইথহোল্ডিং এন্টিটি এবং কারা না। আচ্ছা এটা গেল। তারপর আরেকটা 112 নগদ রপ্তানি ভর্তুকির উপর উচ্ছেকর কর্তন, এটা কাদের জন্য প্রযোজ্য? যারা হচ্ছে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, তারা যখন এক্সপোর্ট করে তাদের উপর দেখা যায় একটা ক্যাশ ইনসেন্টিভ দেয়। তো ক্যাশ ইনসেন্টিভ যেটা রপ্তানি ভর্তুকি, এটার উপর সরকার কিন্তু 10% ট্যাক্স কেটে রাখে এবং এটা কিন্তু ফাইনাল ট্যাক্স হয়, ওটার উপর আর কোনো এক্সট্রা কোনো ট্যাক্স দিতে হয় না। তারপর আরো একটা গুরুত্বপূর্ণ, যারা হচ্ছে ইম্পোর্ট করে তাদের জন্য 120 সেকশন আমদানিকারকের নিকট হইতে কর সংগ্রহ। তো আমদানিকারক এটা কিন্তু আমাকে এটারও কিন্তু ডিটেলস আছে উচ্ছেকর কর্তনে, এটা নিয়ে এইচএস কোড অনুসারে অনেক বড় লম্বা লিস্ট আছে। একটা শুধু বলছে অনধিক 20%, মানে আপনি সর্বোচ্চ 20%-এর মধ্যে ট্যাক্স কাটতে হবে, কিন্তু কোনটার জন্য কত, কোনটা 5%, কোনটা 10%, কোনটা 3%, সবকিছু কিন্তু ওই এসআরও তে আছে এই সেকশনের আন্ডারে। তার মানে সবচেয়ে 89, তারপর হচ্ছে 90, তারপর হচ্ছে 120, এগুলো এত বিশাল যে এগুলোর জন্য এসআরও তে আলাদা আলাদা করে কিন্তু রেটের বলা থাকে। তারপরে 123 রপ্তানি আয়াত উৎসে কর কর্তন। তো যখন আপনি এক্সপোর্ট করবেন এক্সপোর্ট প্রসিডির উপর যখন এক্সপোর্ট রিয়ালাইজ হবে টাকাটা আপনার ব্যাংকে আসবে তখন কিন্তু 1% ট্যাক্স কেটে রাখে। তার মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিরও কিন্তু 1% ট্যাক্স তাদের কেটে রাখে। তাই তারা যদি প্রফিট না করে ওই পরিমাণের, তাদের টার্নওভার কর যেটা আসে সেটাও কিন্তু 1%। তো সেই হিসাবে দেখা যায় ও যদি অলরেডি 1% দিয়ে দিছে আর টার্নওভার কর যদি তার যদি ফাইনাল কর হয়ে যায় তাহলে দেখা যায় ওরা এক্সট্রা টাকা পয়সা দিতে হচ্ছে না। তারপর আসি 125 সম্পত্তি হস্তান্তর হইতে, এটা রিয়েল এস্টেট এবং পার্সোনালির সাথে জড়িত। তো সম্পত্তি যদি আমরা হস্তান্তর করি একজন থেকে আরেকজনের কাছে, সেক্ষেত্রে বলছে জমির ক্ষেত্রে শতাংশ প্রতি হচ্ছে 12 লক্ষ টাকা, অথবা কোনো স্থাপনা ভবন ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ফ্লোর এক্ষেত্রে প্রতি বর্গমিটারের জন্য হচ্ছে 1000 টাকা। তারপর অথবা দলিলে উল্লেখিত মূল্যের 10% যাহা অধিক। তিনটা কন্ডিশন অনুসারে আমাদের যেটা অধিক সেটাই। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় দলিল জমির মূল্য বা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট অথবা ভবন বিভিন্নভাবে আসে। তো সেটার ক্ষেত্রে আমরা এটাও কিন্তু ফাইনাল ট্যাক্স হিসেবে আমরা জমা দিয়ে থাকি জমি যে হস্তান্তর মানে কেনা বেচার সময়। তারপরে 126 বলছে ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারের নিকট থেকে। তো ডেভেলপার কোম্পানি যারা আছে তাদের দিকেও কিন্তু একটা ট্যাক্স নেই, সেটাও কিন্তু ফাইনাল ট্যাক্স হিসেবে থাকে, ট্যাক্স এবং ভ্যাট দুটোই নেয়। সেটা বলে দিচ্ছে যে ফ্লোরের ক্ষেত্রে কত, যদি এটা বা প্রতি 1600 হয়, মানে এক একটা রেট আছে কোনটার জন্য হচ্ছে কত, সেটা হচ্ছে এখান থেকে একটু দেখে নিতে হবে। এখন আসে আরেকটা গুরুত্বপূর্ণ যে অগ্রিম কর পরিশোধ, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে অগ্রিম কর পরিশোধ বা অগ্রিম কর সম্পর্কে আপনারা কি বুঝেন, অগ্রিম কর কখন জমা দিতে হয়, অগ্রিম কর কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে এখানে আছে। তো এখানে কিন্তু খেয়াল করেন 154 ধারা থেকে কিন্তু এটা শুরু হয়েছে। 54 ধারা কি বলছে, এই অংশের বিধানাবলী সাপেক্ষে উপধারা 2 কে বাদে ব্যতীত, মানে 2 কি বলছে, এটা বাদে কোনো ব্যক্তি সর্বশেষ নিরূপিত আয় বর্ষে তার মোটায় 6 লক্ষ টাকার অধিক যদি হয়। তো আপনি দেখেন গত বছর আপনার 6 লাখ টাকার অধিক হচ্ছে আপনি কি করলেন, ইনকাম করলেন, সেটা কিন্তু উপধারা 2 এর বিধান ছাড়া। তাহলে আপনার একটা অগ্রিম কর দেওয়ার একটা কথা চলে আসতেছে। উপধারা 2 কে ব্যতিক্রম এই কারণে বলছে
কারণ কেউ যদি জমি চাষাবাদ করে, কেবল জমি চাষাবাদ করে মানে কৃষক, তাদের ক্ষেত্রে কিন্তু বলছে 8 লক্ষ টাকা, মানে তাদেরকে একটু বাড়ায় দিছে। তারপর হচ্ছে উপধারা একে উল্লেখিত মোট আয়ের মধ্যে নিবন্ধিত আয় অন্তর্ভুক্ত হইয়া থাকে, মানে মূলধনী আয় এটা হইলেও হবে না, এককালীন আয় এটা হইলেও হবে না। তার মানে আপনার যদি মূলধনী আয় হয় অথবা এককালীন আয় হয়, এটা ছাড়া রেগুলার ইনকাম। তো রেগুলার ইনকাম স্পেশালি যেটা আমি সাজেস্ট করি বা প্রফেশনাল গাইডলাইন্স দেই, যেমন ধরেন স্যালারি, এটা আমার একটা রেগুলার ইনকাম। এটাতে কিন্তু আমি যদি 10 লাখ টাকা স্যালারি পাই, আমি কিন্তু আবার আলাদা করে যে 4 কিস্তিতে অগ্রিম কর দিতে হয়, সেখানে কিন্তু আমি যাব না। কেন যাব না? কারণ উচ্ছে করের অলরেডি আমার স্যালারি থেকে টিডিএস কেটে নিচ্ছে মাসে মাসে। তো সেক্ষেত্রে আমার জন্য আর এটা প্রযোজ্য হচ্ছে না, যেহেতু আমি অলরেডি ট্যাক্স দিচ্ছি। এখন ধরুন রেন্টাল ইনকাম অথবা বিজনেস ইনকাম আছে এক মালিকানা, তো ওই সকল প্রতিষ্ঠান ব্যক্তি যখন 6 লাখ টাকার অধিক তার ইনকাম হয়, তখন দেখা যায় তার ইনকামটাকে স্ল্যাব রেট অনুসারে ক্যালকুলেশন করে যদি দেখা যায় এখানে ট্যাক্স আসতেছে, সেটা সে কি করবে? অগ্রিম জমা দিবে। তো অগ্রিম পরিশোধ এটা কিভাবে করতে হবে বা এটা কখন করতে হবে, সেটা কিন্তু 155 ধারাতে বলা আছে। সেটা কখন করতে হবে? যে প্রথম আমাকে একটা কিস্তি দিতে হবে 15 সেপ্টেম্বরে। 15 সেপ্টেম্বরের মধ্যে হচ্ছে 25% দিতে হবে। ধরেন আপনার 100 টাকা হচ্ছে ট্যাক্স আসছে, গণনা করে দেখলেন যে আপনি গত বছর যা ইনকাম করছেন এটার উপর 100 টাকা আসছে। তো 100 টাকাকে আপনি কি করলেন? 4টা ভাগ করলেন 25% করে। তো 25% করে আপনি 4টা ভাগে সেপ্টেম্বরে একটা কিস্তি দিয়ে দিলেন 25%, ডিসেম্বরে 15তে একটা কিস্তি দিয়ে দিলেন, 15 মার্চ একটা দিলেন, 15 জুন একটা দিলেন। এখন মনে করেন 4টা কিস্তিতে আপনার 100 টাকা দিয়ে দিছে, আপনি কিন্তু এখনো ফাইনাল আপনার কত টাকা ট্যাক্স আসছে সেটা কিন্তু ক্যালকুলেশন করেনই না। তো আপনি যেহেতু এখনো ক্যালকুলেশন করেন নাই, সেটা আপনি জুন মাস শেষে করবেন যে ফাইনাল কত টাকা আসছে। তো ফাইনাল যদি এর থেকে বেশি আসে, তাহলে আপনাকে পরিশোধ করতে হবে। আর যদি মনে করেন অ্যাডভান্স দিয়ে দিছেন, তাহলে এক্সট্রা লাগছে না। জি বলেন। স্যার যদি কোনো প্রতিষ্ঠান লস করে, তাহলে স্যার মানে প্রতিষ্ঠানের কথা বলছি, ব্যক্তির কথা না, কোনো কোম্পানি যদি লস করে, তাহলে কি সরকার অ্যাডভান্স ট্যাক্স মানে সে কিভাবে নিরূপণ করবে? মানে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মানে বাস্তবিক ক্ষেত্রে মাঠ পর্যায়ে দেখতেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা হচ্ছে অগ্রিম কর পরিশোধের কিস্তি পরিশোধের জন্য। তো এইটা এই ক্ষেত্রে তখন যদি তার পূর্ববর্তী বছরে তার মানে সে যদি বা সে তার যদি মানে তার ট্যাক্সই আসে নাই, তার যেটা সব মানে ছিল যে তার টোটাল স্যালারির উপরে 1% সে ট্যাক্স দিবে, এটা স্যার ন্যূনতম কর হিসাবে সে দিয়েছিল। এইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্যার করণীয় কি তাহলে? ওইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সে জাস্ট শুধু বলবে যে আমার প্রতিষ্ঠান লস করছে। আপনাকে কিন্তু এই কন্ডিশনটা দেখেন, কোনো ব্যক্তি সর্বশেষ নিরূপিত আয় বর্ষে মোট আয় 6 লক্ষ টাকার অধিক, তো সে যদি আয় করে, ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু লস করে, তো লস করলে তো তার কোনো ট্যাক্স আসতেছে না, যেহেতু ইনকামের উপর ট্যাক্স আসতেছে না, তাহলে তার জন্য আর অগ্রিম কর দেওয়াটা দরকার নাই। তার ইনকামের উপর ট্যাক্স আসতে হবে, তখন হচ্ছে সে অগ্রিম করটা দিবে। সেক্ষেত্রে যদি কোনো চিঠি আসে, কারণ চিঠি তো হচ্ছে এভারেজ গণহারে সবাইকে দেওয়া শুরু করে, সেটা যাচাই করবে পরে, আগে দিবে। তো সেই ক্ষেত্রে তার যে অ্যাজ ইউজুয়াল আপনারা প্রফেশনাল যাবেন, মিট করবেন, সাক্ষাৎ করে আপনার এক্সপ্লেনেশন দিবেন, দিলে দেখা যায় মামলা খারিজ হয়ে যাচ্ছে। তো আপনি ওখানে দেখা যায় সলভ করে ফেলতে পারতেছেন। তো এরকম অনেক আসে। আমরা যারা হচ্ছে প্র্যাকটিক্যালি কেস গুলো হ্যান্ডেল করি, তো আমরা প্রায়ই দেখি যে আমার দরকার নাই বা কোনো কিছু নাই। যেমন একটা প্রাইমারি টিচার, তার ফাইলে অডিটে পড়ছে র্যান্ডমলি সিলেকশনে, তো খোঁজ নিয়ে আসলেই তার এক্সট্রা কোনো ইনকাম নাই, যেহেতু সরকারি চাকরিজীবী। তো তারও পড়ছে, সেক্ষেত্রে যেহেতু একটা কেস হয়ে গেছে, অডিট কেস হয়েছে, সেটা সলিউশন তো করতে হবে অ্যাক্ট অনুসারে, যে প্রসিডিওর। তো আপনাকে যাইতে হবে, গিয়ে বলতে হবে যে আমার এই কোম্পানি এই অবস্থা, তো সেখানে আমার অ্যাডভান্স কোনো ট্যাক্স আসতেছে না, আমি দিব না, মানে আমি আর কেন দিব। সেক্ষেত্রে ওরা বুঝবে অবশ্যই। এখানে দেখেন সে যে 4টা কিস্তি দিবে, যদি 15 তারিখ যদি ছুটি হয়, সরকারি ছুটি হয় অথবা সাপ্তাহিক ছুটি হয়, তাহলে দেখা যায় সে পরবর্তী কর দিবসের মধ্যে দিয়ে দিতে হবে, মানে পরবর্তী খোলার দিন দিয়ে দিবে। তারপর হচ্ছে নতুন করদাতার অগ্রিম পরিশোধ। এখন মনে করেন নতুন, সে জানেই না যে আমার কত টাকা ইনকাম হয়, সেক্ষেত্রে সহজ কথা হচ্ছে, আইনে অনেক মারপ্যাচ অনেক কিছু বলছে, আমি সহজভাবে বলতে সেটা হচ্ছে আপনি এস্টিমেট করে নেবেন
আপনি এস্টিমেট করে যদি দেখেন যে এবার আপনার ইনকাম 6 লাখ টাকার উপরে যাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যত টাকা ট্যাক্স ক্যালকুলেশন করে আহ, আসতেছে সেটা 4 কিস্তিতে দিয়ে দিবেন। এখন আবার 157 দ্বারা হচ্ছে অগ্রিম করের কিস্তি প্রদানে ব্যর্থতা। আপনি মনে করেন একটা কিস্তি দিলেন না, সেক্ষেত্রে আপনাকে একটা বলতেছে ঠিক আছে আপনি একটা যদি না দিয়ে থাকেন তাহলে পরবর্তী কিস্তির সাথে আপনি দিয়ে দেন, আপনাকে খেলাপি করা যাবে না। খেলাপি বলতে কি, যে আপনি ডিফল্টার হয়ে গেছেন ব্যাপারটা এরকম না। আপনি প্রথম যে কিস্তিটা ছিল 15ই সেপ্টেম্বর দিতে পারলেন না, ডিসেম্বরের 15 ডিসেম্বর দুইটা একসাথে দিয়ে দেন, এটাই কিন্তু আইনে বলছে। তারপর অগ্রিম করে ক্রেডিট করান, আপনি যে অগ্রিম করটা দিবেন এটা অবশ্যই পরবর্তীতে হচ্ছে অ্যাডজাস্ট করার সুযোগ থাকতেছে। আপনি যখন ফাইনাল রিটার্ন দিবেন 173-তে, তখন আপনার যত টাকা ট্যাক্স আসতেছে সেটা অনুসারে দেখা যায় অগ্রিম যেটা দিয়েছেন সেটা অবশ্যই কি করবেন, 158 ধারা অনুসারে আপনি ক্রেডিট নেবেন। যদি কোনো কারণে আপনার বেশি পরিশোধ হয়ে থাকে, ক্রেডিট না নিতে পারেন, তাহলে দেখা যায় আপনি এটা ক্যারি ফরওয়ার্ড করবেন, সামনের বছর অ্যাডজাস্ট করতে পারবেন, মানে এটা শেষ হয়ে যাবে না। তারপর আসছে 160 অগ্রিম কর পরিশোধে ব্যর্থতার জন্য সুদ আরোপ। এটা একটু অ্যাডভান্স লেভেলের, যারা প্র্যাকটিস করেন তাদের এটা জানা খুবই দরকার হবে। যে আমি মনে করেন অগ্রিম কর দিলাম না, তাহলে কি হবে? তো সেক্ষেত্রে দেখা যায় একটা সুদের ব্যাপার আছে। তো সুদের আমি যদি ই অ্যাক্টের অর্থাৎ 160-61 একসাথে বলি, আপনারা অবশ্যই পড়ে নেবেন, সামারি বলি। তো সেক্ষেত্রে বলছে আপনাকে মিনিমাম হচ্ছে 75% অ্যাডভান্স ট্যাক্স হিসাবে দিতেই হবে। মনে করেন আপনি 75% দেন নাই, 60% দিচ্ছেন, তো আপনি 15% কম দিচ্ছেন। এই 15% যে আপনি কম দিচ্ছেন, এটার উপর একটা 10% একটা সুদ আসবে। এখানে কিন্তু বলছে সরল সুদ হবে। সরল সুদ এটা কিন্তু চক্রবৃদ্ধি না অথবা মাসিক না, সরল বার্ষিক সুদ, মানে বছরে 10% একটা সুদ দিতে হবে। এটা শুধু আপনি দিবেন এরকম না। আপনি মনে করেন 100 টাকা ট্যাক্স দেওয়ার কথা ছিল অ্যাডভান্স, আপনি 120 টাকা দিচ্ছেন, সেটাও কিন্তু 75% থেকে বেশি। এই বেশির উপর আপনি যেহেতু বেশি দিচ্ছেন 10 টাকা, এই 10 টাকার উপর কিন্তু আবার 10% সুদ ধরে কিন্তু আপনি সরকার থেকে নিয়ে নিতে পারবেন। এটা কিন্তু একটা বলছে যে আপনি যদি অ্যাডভান্স বেশি দিয়ে দেন এটা যেমন আপনি বেনিফিট পাবেন, যদি কম দিয়ে দেন তাহলেও কিন্তু এটা বেনিফিট পাওয়া যাবে। তো আপনার এই যে সুদের জরিমানাটা, সেটা কিন্তু সর্বোচ্চ 2 বছর পর্যন্ত হবে। মানে আপনার মনে করেন 2-3 বছর পরে অ্যাসেসমেন্ট হয়েছে, অ্যাসেসমেন্ট হয়ে দেখলো যেখানে আপনার উৎসে 75%-এর কমে ট্যাক্স কাটা আছে, তো সেক্ষেত্রে সে সর্বোচ্চ দুই 2 বছরের জন্য, অর্থাৎ প্রথম বছরের জন্য 10%, পরবর্তী বছরের জন্য 10%, এরকম করে সে জরিমানা আরোপ করতে পারবে। তো এটা আমরা 162 অলরেডি বলে ফেলছি যে 75% হইতে হবে। তো যদি আপনি এই 75%টা পরিশোধ না করেন তাহলে আপনার কিন্তু সুদের ব্যাপার আসবে। আর যদি আপনি দেখা যায় এখানে আরেকটা বলছে, তবে শর্ত থাকে যে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইয়ার পূর্বে রিটার্ন দাখিল না করা হলে সুদের হার কিন্তু 50% বেশি। বেশি মানে কি, তখন এটা 10% হয়ে যাবে 20%, মানে 10% হয়ে যাবে হচ্ছে 15%, যেহেতু 10%-এর 50% হচ্ছে 5%, তো আপনাকে অধিক হারে হচ্ছে দিতে হবে। এখনো আসি ন্যূনতম কর, ওয়ান অফ দা ডিফিকাল্ট, এবং আপনার এত বেশি ডিফিকাল্ট ওয়েতে জানতে হবে না, কারণ আইটিবি পরীক্ষায় এটাকে ওইরকম ফোকাস করে না, যেহেতু এটা জটিল কঠিন। তো সেক্ষেত্রে আমরা একটু সামারাইজ করব, কারণ এটা প্র্যাকটিক্যাল দেখার ব্যাপার থাকতো। ন্যূনতম কর বলছে এই আইনে অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, করদাতা কর্তৃক এই ধারার বিধানাবলী সাপেক্ষে ন্যূনতম কর পরিশোধযোগ্য হবে। তাহলে এটার প্রায় হচ্ছে 12টা সাবসেকশন আছে। সাবসেকশন 1-এ কি বলছে, যে অন্য কোন বিধান যাই বলুক না কেন, এখানে উল্লেখিত ন্যূনতম করের যে বিধানটা বর্ণনা করা হচ্ছে 163, সেটা কিন্তু প্রযোজ্য হবে। এখন খেয়াল করেন ধারাগুলো আপনারা অবশ্যই খেয়াল করবে এবং দেখবেন। 2-এ বলছে ধারা 88, 89, 90, 91, 92, এই অনেকগুলো ধারা বলছে। এর অধীন কর্তন বা সংগৃহীত কর যে সকল সেই সকল এক বা একাধিক উৎসের মধ্যে সমুখের জন্য কর্তন বা সংগ্রহ করা হয়েছে, সেই সকল উৎস সমুখে আয়ের উপর ন্যূনতম কর হিসেবে গণ্য হবে। মানে সহজ কথা, এখানে যে সেকশন গুলো উল্লেখ করছে এইগুলো ন্যূনতম কর হিসেবে প্রযোজ্য হবে। এখন আমরা গত যে ম্যাথে একটা প্রবলেম ফেস করছিলাম, যে আমাদের আপনারা জিজ্ঞেস করছিলেন আসলে ন্যূনতম কর কারা।
আমরা যে বলছিলাম একটা হচ্ছে নিয়মিত আয়। আজকে কিন্তু তিনটা জিনিসই ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে নিয়মিত আয়, সেটা হচ্ছে স্যালারি থেকে রেন্টাল ইনকাম, এগ্রিকালচার ইনকাম, মানে যেটা আমরা সমন্বয় একটার সাথে সমন্বয় করতে পারবো ক্ষতি সেটা। আর দ্বিতীয়টা হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য আয়। এখানে কিন্তু আমাকে সেকশন গুলো উল্লেখ করে দিছে, এই সেকশনে যখন আমার আয় হবে তখন সেটা ন্যূনতম কর প্রযোজ্য হবে। আর ৩ নাম্বারটা চূড়ান্ত কর প্রযোজ্য, এটা আমরা নিচে দেখব। তবে শর্ত থাকে যে সিমেন্ট, লৌহ বা লৌহজাত পণ্য, ফেরোঅ্যালয় বা কার্বনেটেড ব্যবহার, গুঁড়া দুধ বা অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক, কীটনাশক, এই পণ্যগুলোর ক্ষেত্রে যে যদি আমরা ইম্পোর্ট করি, নিজস্ব কাঁচামাল হিসাবে যদি আমরা ব্যবহার করি, ইম্পোর্ট করি ১২০ ধারা অনুসারে, তাহলে সেটা এরা বাদে বাকি যারা আছে তাদের জন্য ন্যূনতম কর প্রযোজ্য হবে। যেমন ধরুন কেউ লোহা উৎপাদন করে, তো লোহা যে ম্যাটেরিয়াল বা যেটা অ্যালুমিনিয়াম, এমএসসি, লোহার যে ম্যাটেরিয়াল, সেটা মনে করেন ইম্পোর্ট করলো, সেটা তার জন্য ন্যূনতম কর হিসাবে বিবেচিত হয়ে গেল। মানে এখানে লোহা, সিমেন্ট, কার্বনেট, এরা এরা ছাড়া অন্যান্য কোনো, মনে করেন একজন কোম্পানি কপার ওয়্যার আনলো, মানে তার কিনে আনলো, তো কপার ওয়্যার যখন সে কিনে নিয়ে আসলো, সেটা কিন্তু ১২০ ধারা অনুসারে ইম্পোর্টটা করছে, সেটা কিন্তু এআইটি এই জন্য যেটা দিছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং জন্য ৩% এআইটি, ওইটা কিন্তু তার জন্য ন্যূনতম কর হবে না। এটা একটু খেয়াল করার বিষয়। যে কয়েকটা আইটেম এখানে উল্লেখ করে দিছে এদের জন্য ন্যূনতম কর হবে। এই আইটেম ছাড়া বাকি যে কোনো আইটেম যদি ১২০ ধারা অনুসারে ইম্পোর্ট করে ম্যানুফ্যাকচারিং কাজে ব্যবহার করা হয়, তাহলে সেটা ন্যূনতম কর হিসাবে বিবেচিত হবে না। এখন আবার উপধারা ৩-এ বলছে, উপধারা ২ এর অধীন সংগৃহীত কর ন্যূনতম কর সরি এটা ৩-এ, এই ২ এর উদ্দেশ্য পূরণ করবে বিধানাবলী অথবা নিচের বিধানাবলী প্রযোজ্য হবে। তার মানে হচ্ছে এটা যখন ন্যূনতম কর আসবে তখন হচ্ছে আমাদের 72 ধারা অনুসারে হিসাবপত্র সংরক্ষণ করতে হবে। মানে আপনি ন্যূনতম কর কাটছেন, টিডিএস কাটছেন, চালান জমা দিচ্ছেন, উৎসে কর্তনের চালান জমা দিচ্ছেন, তারপর হচ্ছে পরবর্তীতে বাৎসরিক যে রিটার্ন হয় সেখানেও আপনি তথ্যগুলো দিচ্ছেন। এই সবগুলো জিনিস হচ্ছে এখানে মানে হিসাবপত্র রাখতে হবে 72 ধারা অনুসারে। তারপর হচ্ছে গতে বলছে খতে বলছে উপধারা ২ এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এরূপ কোন উৎসে আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করিতে হবে। তো আপনার যেখানে হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য আয়, এটা প্লাস হচ্ছে নিয়মিত উৎসের আয়, এই দুটাকে একসাথে নিয়েও আমাকে ট্যাক্স গণনা করতে হবে, করে দেখতে হবে ন্যূনতম উৎসে যেটা আমরা কাটছি এটা বেশি বড় নাকি নিয়মিত উৎসের সাথে একসাথে করলে, একসাথে করে নিয়মিতটা বাদ দিলে সেটা বেশি বড়। আরো একটু খেয়াল করে, ধরেন আমার উৎসে ব্যাংক সুদের কথা বলি, 10% কাটছে, তো 10% যদি আমার কোম্পানির ক্ষেত্রে বলি, কোম্পানিটা তাহলে সহজে বুঝবেন। ধরেন কোম্পানি একটা এফডিআই করছে, এফডিআইটা করে সে হচ্ছে 20% হচ্ছে ট্যাক্স উৎসে কর কর্তন করছে। তো 20% যখন উৎসে কর কর্তন করে ফেলছে, তো এটা করার পর আমরা কি দেখলাম, কোম্পানির রেট হচ্ছে, ট্যাক্স রেট হচ্ছে 27.৫%, ব্যাংকে কাটছে 20%, তাহলে আরো 7.৫% রয়ে গেছে। তো যদি আমরা এই যে কম দেওয়া হয়, এটাই কিন্তু বলছে নিয়মিত উৎসের সাথে যোগ করে যখন ক্যালকুলেশনটা করব, তখন কিন্তু ওই কমের পরিমাণেরটা কাউন্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে ২ ভাবে গণনা করা হয়। দফা খ অনুসারে পরিগণিত আয়, জি বলেন। সঞ্চয়পত্রের সুদ থেকে যে আমরা আয় হয়, যে সঞ্চয়পত্রের সুদ, এটার বিপরীতে টিডিএস ও কাটে। তা সঞ্চয়পত্রের সুদের বিপরীতে এই যে টিডিএস কাটে, এটা চূড়ান্ত কর দেয় কেন? এটা কেন ওই যে ইয়ের সাথে যোগ হবে না, এই যে ১৬৩ খতে এই অনুসারে? এটা কেন আমরা এরকম করে চিন্তা করব না, আমরা চিন্তা করব এটা আইনে বলছে যে এটা চূড়ান্ত কর দেয়। কারণ আইনের আমাকে যেভাবে বলছে সেভাবে চিন্তা করতে হবে। আইন যদি আমাকে যে কোনো একটা আয়কে বলে এটা চূড়ান্ত অথবা ন্যূনতম, সেটা কিন্তু আমার মেনে নিতে হবে। তো সেই হিসেবে হাতে গোনা কয়েকটা আয় আছে যেটা আমরা পরে দেখবো চূড়ান্ত কর দেয়। এটা একটি আমাকে চূড়ান্ত কর দেয় বলছে, এটার পিছনে অনেক যুক্তি থাকে, সেগুলো আলোচনা নিচ্ছি না। তো এটা হচ্ছে আইনে যেটা বলছে সেই অনুসারে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে।
জি ভাই বলেন, চূড়ান্ত কর দায়গুলা কোনগুলা, এগুলো একটু মানে কি নিয়ে কোনো সেটা আমি ক্লাস বা কোন বারবার অলরেডি 3-4 বার বলছি যে এটা নিচে আছে, তো নিচে গেলে আমি দেখাবো। আচ্ছা বুঝলেন ভাই? ভাইয়া, ওই জি। যে বলছিলেন যে অ্যাডভান্স ট্যাক্সের 75%, হ্যাঁ, আমার লাস্ট ইয়ারে যত টাকা কর আসছে ওইটার উপরে না? লাস্ট ইয়ারে ইনকাম উপর ট্যাক্স ক্যালকুলেশন করে যেটা আসে সেটা 75%। এটার জি। উপর 75%। এখন আমি তো ধরেন যে ডিউরিং দ্য টিডিএস তো কাটতেছে আমার থেকে, বা আমি তো গাড়ির আইটি টিআইটি এগুলো তো দিতেছি, তো তো এগুলো কি আমার ওই মানে আমার ধরেন যে 1 লাখ টাকা কর আসছিল গত বছর। টিডিএস কি আপনার কর? টিডিএস তো আরেকজন হয়ে আছে, এটা তো আপনার। টিডিএস তাহলে মানে করি অ্যাডভান্স ট্যাক্স কাটছে আর কি আমার থেকে, যেগুলো হ্যাঁ, আপনার ভেহিকেলের টিডিএস বা আছে। এগুলা, হুম। এগুলা কি তাহলে ভাইয়া আমি ধরেন যে 25,000 টাকা আসলো আমার এক কিস্তি, তাহলে আমি কি এগুলা এই ওই টাকাটা থেকে এই টাকাটা কি বাদ দিব? অবশ্যই আপনার যে আইটি কাটবে বা টাকা হচ্ছে সেগুলো তো বাদ দিয়ে ক্যালকুলেশন করবে, তো নাই তো ডাবল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 4-এ যাই। গতে আমরা যেটা বলছিলাম, দফা ক অনুসারে পরিণত আয় বা ক্ষতি যথাক্রমে কোনো নিয়মিত উৎসে আয়ের বা ক্ষতির সাথে, এখানে বলছে যে ন্যূনতম কর প্রযোজ্য। এটা কিন্তু অলরেডি আমরা 70 সেকশনের ধারাতে বলে আসছি যে এটা কিন্তু কার সাথে কে ক্ষতির সমন্বয় করা যাবে। তো এখানে কিন্তু আমরা এরকমই, যার সাথে মন চায় তার সাথে ক্ষতির সমন্বয়, মানে নিয়মিত উৎসের আয়ের সাথে কিন্তু আমরা ন্যূনতম কর প্রযোজ্য এরকম আয়ের ক্ষতির সমন্বয় করতে পারবো না। তো তারপর আসি 4-এ, যে ক্ষেত্রে কোনো করদাতা উপধারা 2 এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এরও এক বা একাধিক উৎসের আয় ছাড়াও নিয়মিত উৎস হতে আয় করিয়া থাকে, সেক্ষেত্রে আমরা অলরেডি যেটা 2-এ দেখছিলাম ন্যূনতম কর প্রযোজ্য আয়, 4-এ বলছে ওইটা ছাড়াও যদি তার কোনো আয় থাকে তাহলে সে কি করবে, কিভাবে ক্যালকুলেশন করবে ফাইনাল ট্যাক্স? সে নিয়মিত উৎসের আয়ের নিয়মিত উৎস হতে আয়ের উপর নিয়মিত কর পরিগণনা করবে, মানে তার নিয়মিত উৎস হতে যত টাকা আসে সেটা ট্যাক্স ক্যালকুলেশন করবে। তারপর হচ্ছে উক্ত করদাতা করদায়ী হইবে উপধারা 3-এর দফা খ এর অধীন নির্ধারিত কর এবং দফা ক, মানে সহজভাবে বলতে গেলে সে তার নিয়মিত উৎস অনুসারে এটাও ক্যালকুলেশন করবে। আর 3 অনুসারে কি ছিল, যে নিয়মিত আর হচ্ছে ন্যূনতম দুটারে একসাথে করে ন্যূনতমটা বের করে যেটা বেশি হয় এটা নিতে হবে, তাহলে তার কিন্তু 4-এ এসে ওইটা আর হচ্ছে নিয়মিত হচ্ছে দুইটাই কিন্তু যোগ করে তাকে ট্যাক্সের পরিমাণটা দিতে হবে। তারপর 5-এ বলছে উপধারা 6-এর বিধানাবলীর সাপেক্ষে মুনাফা বা ক্ষতি নির্বিশেষে কোনো ব্যক্তির আয়, এই যে গ্রস আয়, এটা হচ্ছে টার্নওভারের উপর যে কর, এটা তার লাভ হোক বা ক্ষতি হোক, এখানে কিন্তু তাকে কি করতে হবে, একটা ন্যূনতম কর হচ্ছে এখানে দিতেই হবে। তো সেটা বলছে কোম্পানি খাতে বলছে যে কোনো কোম্পানি আর যে কোনো ট্রাস্ট, তারা যদি 50 লক্ষ টাকা গ্রস প্রাপ্তি রইয়াছে এইরূপ কোনো ফার্ম বা ব্যক্তি সংঘ বা অনূর্ধ্ব হচ্ছে 4 কোটি টাকা মানে এটা সহজভাবে বলতে গেলে কোনো কোম্পানি যদি, কোম্পানি তো যে কোনো রকম ট্রাস্ট যেটা 50 লক্ষ টাকার উপরে যখন গ্রস প্রাপ্তি আছে, অথবা কোনো ব্যক্তির কাছে যদি 4 কোটি টাকার উপরে গ্রস প্রাপ্তি থাকে তাহলে কিন্তু সে টার্নওভার ট্যাক্সের আওতায় চলে যাবে। তো টার্নওভার ট্যাক্সের যে আওতা এটা হচ্ছে সিগারেট, বিড়ি, সুইংগাম, যেহেতু সবসময় এদের উপর পানিশমেন্ট থাকে, তারা হচ্ছে 3% হচ্ছে টার্নওভার ট্যাক্স দিবে। এছাড়া যদি কার্বনেট বেভারেজ অথবা মিষ্টি জাতীয় বা প্রস্তুতকারক, তাদের ক্ষেত্রেও 3%, মোবাইল ফোন অপারেটর তারা 1.5%। বিড়ি সিগারেট যদি কোনো ব্যক্তি ছাড়া কোম্পানি করে, এটা কিন্তু প্রথমটা হচ্ছে কোনো ব্যক্তি বিড়ি সিগারেটের ব্যবসা করলে তখন 3%, আর যদি কোম্পানি করে তখন হচ্ছে 1%। এছাড়া হচ্ছে অন্য যে কোনো ব্যক্তি যখন করবে তখন হচ্ছে তার উপর হচ্ছে 1%, এটা বর্তমান পর্যন্ত প্রযোজ্য আছে। আর এখানে 5 নম্বরের জন্য একটা কন্ডিশন দিছে, যদি কোনো ব্যবসা নতুন হয়, ধরেন শর্ত থাকে যে এই উৎপাদিত কোনো শিল্প প্রতিষ্ঠান ক্ষেত্রে বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম 3 বছর, মানে সে প্রথম 3 বছর বলছে যে 1% দিতে হবে না, যেহেতু এটা গ্রোয়িং স্টেজ, আপনার পয়েন্ট মানে 0.1% দিলেও হবে, কিন্তু এটা প্রথম 3 বছর পর্যন্ত, পরবর্তীতে কিন্তু এই সুযোগটা পাবে না। তারপর হচ্ছে আমরা যদি আসি 7-এ, এই ধারার অধীন পরিগণিত ন্যূনতম করে সমন্বয় যোগ্যতা, মানে এটা এতটা গুরুত্বপূর্ণ না, মানে যখন আমরা সমন্বয় যোগ্য মানে যেটা সমন্বয় করার সেটা সমন্বয় করব। আর যদি মনে করেন এটা অ্যাডজাস্ট করার পরও যদি আমার অতিরিক্ত থাকে
পরবর্তী বছরে আমরা ক্রেডিট করতে পারবো। সেটার ভালো একটা ব্যাখ্যা আছে হচ্ছে উপধারা 8-এ। উপধারা 8-এ বলছে যদি কোনো কারণে আমরা বেশি ট্যাক্স দিয়ে দিছি, সেটা সমন্বয় করতে না পারলাম এই বছর, কিন্তু আমরা এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, সামনের বছর নিয়ে যেতে পারবো। ওই সামনের বছর গিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারবো কার সাথে? নিয়মিত উৎসের আয়ের উপর যে ট্যাক্সটা দিছে তার সাথে করতে পারবো। অনিয়মিত বলে কোন শব্দ না, মানে ন্যূনতম কর প্রযোজ্য আয় অথবা চূড়ান্ত কর দায় প্রযোজ্য এর সাথে সমন্বয় করতে পারবো না, রেগুলার ইনকামের সাথে সমন্বয় করতে পারবো। 9-এ কিন্তু এই বিধানটা আমাকে বলছে। 8 অনুসারে এটা আমরা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা জেড টেনে যেতে পারবো, ন্যূনতম করের জেড টানতে পারবো। 10-এ আমাকে ব্যাখ্যা দিছে যে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। 11-তে আইসা কিন্তু আমাকে এখানে উচ্ছে কর কর্তনের যে চূড়ান্ত কর দায় এটা কিন্তু আমাকে এখানে বলে দিচ্ছে। যে প্রশ্নটা আমরা লাস্টে ছিল যে কোন কোন জিনিস কার জন্য হচ্ছে চূড়ান্ত কর দায়, তো সেখানে হচ্ছে আমরা আপনারা কিন্তু এখানে 11-তে গেলে 163-র 11-তে গেলে আপনি জিনিসটা পাবেন। তো সেখানে বলছে আয়ের উৎস যে ধারার অধীন উচ্ছে কর কর্তন আর যে সকল ব্যক্তির জন্য প্রযোজ্য। এখানে প্রথমত হচ্ছে 1 নম্বরে এই আইনের ধারা 30-এ উল্লিখিত আয়ের খাতসমূহ যে আয়গুলো আছে, তো সেটা তো এখানে যখন আমরা অংশ 7-এর অন্তর্ভুক্ত সকল ধারা, যে অংশ 7-এ কি ছিল? ন্যূনতম কর প্রযোজ্য আয়, সেটা কিন্তু আমার কাছে ছিল। তো এটা কারা পাবে? 166-2। তো 166-2 কারা? যারা হচ্ছে অব্যাহতির পাবে, যাদেরকে রিটার্ন সাবমিট করতে হয় না। আমরা রিটার্ন যে সাবমিট করতে হয় এটা কাদেরকে সাবমিট করতে হয়? এটা 101 অনুসারে আমরা পরে দেখবো। 166-1 রিটার্ন যাদেরকে বাধ্যতামূলক সাবমিট করতে হয়, আরেকটা হচ্ছে 166-2 যাদেরকে হচ্ছে রিটার্ন জমা দিতে হয় না। সহজ কথা, যাদেরকে হচ্ছে মানে বাধ্যতামূলক রিটার্ন জমা দিতে হয় না, তাদের থেকে যদি কোন ন্যূনতম কর কাটা হয় তাহলে এটা তাদের জন্য হচ্ছে ফাইনাল ট্যাক্স। যেমন বাংলাদেশ ব্যাংক অথবা আরো সহজভাবে বলতে পারি যে যদি আমরা বিটিসিএল মানে টেলিকমিউনিকেশনকে যারা নিয়ন্ত্রণ করে, বিটিসিএল কোম্পানি, ওদের থেকে যদি মানে গ্রামীণ ফোন ধরে তাদের থেকে ট্যাক্স কেটে রাখলো, তাহলে দেখা যায় ওই ব্যক্তির তো রিটার্ন দাখিলই বাধ্যতামূলক না, তাহলে তার থেকে যেটা কেটে রাখছে এটাই ফাইনাল ট্যাক্স। কারণ সে তো রিটার্নই দিচ্ছে না, রিটার্ন দেওয়ার দরকার নাই, আইন অনুসারে বলছে আপনার রিটার্ন দেওয়ার দরকার নাই, তাহলে তার জন্য কিন্তু এটা অন্যদের জন্য না। আবার 105 অনুসারে যেটা বলছে এটা কি? সঞ্চয়পত্র হইতে অর্জিত মুনাফা যে কোনো স্বাভাবিক ব্যক্তি এটা সুবিধা নিতে পারবে, মানে এটা যে কোনো স্বাভাবিক ব্যক্তির জন্য প্রযোজ্য। আবার 3-এ বলছে সম্পত্তি অধিগ্রহণ হইতে অর্জিত মূলধনী আয়, এটা সেকশন 11, এটা যে কোনো স্বাভাবিক ব্যক্তি এটা নিতে পারবে। তারপর হচ্ছে রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি, এটা হচ্ছে 112, সেটাও দেখা যায় যে কোনো ব্যক্তি নিতে পারবে। তারপর হচ্ছে সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় 125 ধারা অনুসারে, এটাও যে কোনো স্বাভাবিক ব্যক্তি। তাহলে এই 5টা হচ্ছে প্রধানত চূড়ান্ত কর দায় প্রযোজ্য। এর মধ্যে আপনাকে সঞ্চয়পত্র সম্পত্তি হস্তান্তর এরকম কিছু মানে ডিসকাশন বা ম্যাথ টাইপ ছোট কেস টাইপে আসতে পারে। তাহলে আমরা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেলাম কোনটা রেগুলার ইনকাম, কোনটা ন্যূনতম কর প্রযোজ্য ইনকাম, আর কোনটা হচ্ছে চূড়ান্ত কর দায় হিসাবে বিবেচিত হয়। তারপর হচ্ছে 164 উৎসের অধিক কর্তৃত্ব সংগৃহীত ন্যূনতম করের ভিত্তি না হওয়া, এটা আমরা উৎসে অথবা যে কর কাটবে এটা অবশ্যই আমাদের ন্যূনতম করের ভিত্তি হবে না, এটা কারণ পরবর্তীতে হচ্ছে আমাদের এটা অ্যাডজাস্ট করার একটা ব্যাপার থাকবে। এখন আসি আমাদের রিটার্ন দাখিল, এই যেটা বলছিলাম, জি বলেন। ওই যে এই যে দেখাইলেন 163 যে চূড়ান্ত যে জমি অধিগ্রহণ থেকে, এটা একটু বুঝাই বলুন। আবার বলেন বুঝছেন, জোরে বলেন। যে 163 এর যে ওই যে ওই যে চূড়ান্ত কর্তা, এই যে সম্পত্তি অধিগ্রহণের হইতে অর্জিত মূলধনী আয়, এটা একটু বুঝাই বলবেন এটা কিভাবে হয় যে সম্পত্তি অধিগ্রহণ থেকে অর্জিত মূলধনী আয়? আমি জাস্ট হচ্ছে সম্পদ যদি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে ট্রান্সফার করা হয়, তার জন্য যে মনে করেন 100 টাকা দিয়ে কিনছেন, এই সম্পত্তি বেচছেন 120 টাকা, তাহলে দেখেন 20 টাকার ক্যাপিটাল গেইন হয়েছে, মূলত ওইটাই বোঝাচ্ছে। এই ক্ষেত্রে টিডিএস রেট কি 4%? এটা শুধু 4% না, আরো অনেকগুলো ক্রাইটেরিয়া 126 অনুসারে হচ্ছে আরো অনেকগুলো জিনিস বিবেচনা করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় 4% হয়, অনেক সময় বেশি হইতে পারে, কম হইতে পারে, জায়গার কোন জায়গায় আছে এটার উপর নির্ভর করে। এখন 166 এটা আরো এটাও গুরুত্বপূর্ণ যে এখানে কিন্তু বলছে
যে প্রত্যেক ব্যক্তি উপকূল কমিশনের নিকট সংশ্লিষ্ট আয় বর্ষের জন্য রিটার্ন দাখিল করিবেন যদি সংশ্লিষ্ট আয় বর্ষ তার আয় এই আইনের অধীন করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে। তো এখানে রিটার্ন দাখিল কারা করবে? যাদের আয় হচ্ছে করমুক্ত সীমা অতিক্রম করে। তারপর হচ্ছে সংশ্লিষ্ট আয় বর্ষে অব্যাহতি পূর্ববর্তী ৩ বছরের মধ্যে কোনো বছরে তার কর নির্ধারণ করা হয়। তো এখানে অনেকে বলেন যে টিন আমি নিছি, আমার ইনকাম নাই, আমি এটা বন্ধ করতে চাই। সেক্ষেত্রে কিন্তু বলছে আপনার কিন্তু ৩ বছর, পূর্ববর্তী ৩ বছর একদমই আপনার ইনকাম নাই বা ট্যাক্স নির্ধারণ করার ইনকাম নাই, এরকম প্রুফ থাকতে হবে। তখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এদেরকে বলছে আপনার কম্পালসরি রিটার্ন সাবমিশন কাকে করতে হবে। তারপর এখানে বলছে কোম্পানি, শেয়ার হোল্ডার পরিচালক, তারপর হচ্ছে কোন ফার্ম, সরকারি কর্মচারী তাদেরকেও বাধ্যতামূলক রিটার্ন সাবমিট করে। জি বলেন। তো এই যে টিন বন্ধ করার এটার ভাই যেমন একজনের ইনকাম নেই, কিন্তু ভাই 1 বছর যদি না করে, দেখা গেছে 2024-25 বর্ষ ইনকাম নাই, পরবর্তী 2 বছরও ইনকাম থাকবে না, এরকম ধরা যায়। তো তো তার তো প্রথম বছরে রিটার্ন সাবমিট না করলে তো নোটিশ আসে। সে তো রিটার্ন সাবমিট করে যাবে। এটা তো আপনার ৩ বছর রিটার্ন আছে কি, ইনকাম আছে কি না, সে তো রিটার্ন সাবমিট করে করে যাবে। তাকে তো বলা লাগে রিটার্ন। তাহলে কি জিরো রিটার্ন সাবমিট করবে নাকি? রিটার্ন হোক যে রিটার্ন হোক, তার ইনকাম যত হয়েছে সেটা দেখায় রিটার্ন সাবমিট করবে। এটা জিরো হবে কেন? জিরো বলতে কোনো রিটার্ন শব্দ নাই। সেটা তার ট্যাক্স আসলে আসবে, না আসলে নাই। তার ইনকাম ট্যাক্সেবল না, কিন্তু তার রিটার্ন জমা দিয়ে তো যেতে হবে। না দিলে তো নোটিশ আসবেই। সে রিটার্নই দেয় না, তো কেমনে বুঝবে তার ইনকাম ট্যাক্সেবল কিনা, অথবা সে কোনটা কি করছে। ও, তাহলে যদি ভাই একজন একটা মহিলার যদি টিউশন থেকে আয় 30,000 করে দেখায়, এরকম পরপর 3 বছর 30,000 করে দেখায়, তারপরে কি টিন বন্ধ করার জন্য অ্যাপ্লিকেশন করা যাবে? সে করতে পারবে, টিন আসলে তো বন্ধ হয় না, এটা ডিএক্টিভেট থাকবে আর কি। সেই হিসেবে তার যদি মনে হয় ভ্যালিড গ্রাউন্ড অনুসারে, তো দেখা যায় তখন এটা একটা ইয়ে করতে পারবে, ডিএক্টিভেট থাকবে। বিশ্ববিদ্যালয়তে প্রথমে এতে বলছে যে কাকে কাকে রিটার্নটা বাধ্যতামূলক সাবমিট করতে হবে। নাম্বার ওয়ান বলছে যে যার ট্যাক্সেবল ইনকাম আছে, মানে ট্যাক্সেবল ইনকাম আছে, সে সাবমিট করবে। তারপর কোনো ব্যক্তি যদি পূর্ববর্তী ৩ বছরের মধ্যে তার ইনকাম থাকে, ট্যাক্সেবল ইনকাম থাকে, তাহলে সেও সাবমিট করবে। তারপর এখানে বলছে যাদের ইনকাম কি হবে সেটা দরকার নাই, কম্পালসারি রিটার্ন সাবমিট করতেই হবে। সেটা কোম্পানি, শেয়ার হোল্ডার পরিচালক, তারপর ফার্ম, তারপর হচ্ছে গিয়ে সরকারি চাকরিজীবী। তারপর বলছে উক্ত ব্যক্তি সংশ্লিষ্ট আয় বর্ষে এরূপ কোন আয় প্রাপ্ত হন যা অংশ ৬ এর অধ্যায়ের অধীন অবর্তমানে হ্রাসকৃত হন না। তারপর হচ্ছে ধারা ২৬১ অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি। এখানে কিন্তু একটা, যখন আপনি টিন খুলতে যান তখন কিন্তু এই জিনিসটা চলে আসতেছে যে আপনার যে রিটার্নটা থাকতেছে, মানে আপনি ওখানে একটা ডিক্লেয়ার দিচ্ছেন যে আপনার ট্যাক্সেবল ইনকাম আছে, অথবা কোন পারপাসে আপনি টিনটা নিছেন সেটাই কিন্তু একটা ডিক্লেয়ার দেওয়া হয়ে গেছে। তো সেটা কিন্তু কনসিডারে নেয় এনবিআর। তারপর হচ্ছে উক্ত ব্যক্তি ২৬৪ ধারা অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা। তাহলে ২৬৪ আছে কোন কোন ক্ষেত্রে আমরা রিটার্ন দাখিলের প্রমাণ লাগে, যেমন ক্রেডিট কার্ড নিতে বা বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য যখন লাগে, তখন আমাদের এটা কনসিডারেশনে নিতে হবে। এটা হচ্ছে আমরা ১৬৬ যাদেরকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। তারপর আসি দুইয়ে বলছে যাদেরকে রিটার্ন বাধ্যতামূলক সাবমিট করতে হবে না। ওরা কারা? যেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান যারা হচ্ছে বাংলা শিক্ষা দেয়, যাদের ইংলিশ কারিকুলাম নাই তারা, অথবা কোনো এতিমখানা, অনাথ আশ্রম, ধর্মীয় উদ্দেশ্যে এরকম, সরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিকমিউনিকেশন, সিকিউরিটি এক্সচেঞ্জ, বিভিন্ন তহবিল, অনিবাসী স্বাভাবিক ব্যক্তি যা বাংলাদেশে কোনো নির্দিষ্ট ভিত্তি নাই। তো এরকম হচ্ছে, অথবা লাস্টে কিন্তু বোর্ড কর্তৃক সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা রিটার্ন দাখিল করতে যাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে মূলত আমরা ১৬৬ ধারা থেকে ১ এবং ২ থেকে বুঝলাম যে কাকে রিটার্ন দাখিল করতে হবে, কাকে রিটার্ন দাখিল করতে হবে না। সো এটা একটা গুরুত্বপূর্ণ সেকশন পরীক্ষার জন্য প্লাস প্র্যাকটিসের জন্য। এখন আসি ১৬৬ তো এটা পরিসম্পদ দায়ের বিবরণী। আমরা অলরেডি যখন রিটার্নের ক্লাসটা নিয়েছিলাম ওখানে দেখাইছিলাম যে কাকে বাধ্যতামূলক পরিসম্পদ ও দায়ের বিবরণী ছিল কি আইটি10বি। আইটি10বি কাকে বাধ্যতামূলক দেখাইতেই হবে, সেটা হচ্ছে আয় বর্ষে যদি কোনো স্বাভাবিক ব্যক্তি যাকে ৫০ লক্ষ টাকার উপরে তার সম্পদ আছে, অথবা সে একটা মোটর যানের মালিক, অথবা তার সিটি কর্পোরেশনের মধ্যে তার গৃহ সম্পত্তি আছে,
অথবা দেখা যায় আয় বর্ষে কোনো সময় বিদেশে কোনো পরিসম্পদ আছে, অথবা কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক। তো এখানে ৫ টা কন্ডিশন আছে। এই ৫ টা কন্ডিশন যদি মানে, তাহলে দেখা যায় অবশ্যই তাকে কি করতে হবে? আর্থিক মানে আইটিটিএন-ভি যেটা হচ্ছে পরিসম্পদের দায়ের বিবরণী তাকে অবশ্যই দেখাইতে হবে। তারপর হচ্ছে এখানে আরো কিছু কথা বলা আছে ২ এ। প্রত্যেক নিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা তার রিটার্নে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, সে বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের ভিতরে যে ধরনের পরিসম্পদ মানে অ্যাসেট থাকতেছে, দায় থাকতেছে সেটা অবশ্যই দেখাইতে হবে। আর যারা হচ্ছে অনিবাসী বাংলাদেশী অর্থাৎ যারা বাংলাদেশে চাকরি-বাকরি করে, তারা শুধু বাংলাদেশে যেটুকু আছে এটাই দেখাতে হবে। আর বাংলাদেশীরা বিদেশে যত আছে, বাংলাদেশে যত আছে সবই কিন্তু তাকে কিন্তু পরিসম্পদের বিবরণীতে দেখাইতে হবে। তার মানে এখানে যদি আপনি কোনো সম্পদ না দেখান, তাহলে ওই সম্পদ আপনার বিবেচিত হবে না। মানে সেটা অবশ্যই ট্যাক্সের অনুসারে সেটা লিগ্যাল সম্পদ না। তারপর কোনো ব্যক্তি স্বাভাবিক ব্যক্তি করদাতার পরিসম্পদ দায়ের বিবরণীতে সে যদি তার স্বামী বা স্ত্রী বা নাবালক সন্তানের পরিসম্পদের দায় বিবরণী সেটাও কিন্তু সে পৃথক টিন না থাকে তার হিসাবে অন্তর্ভুক্ত করতে পারে। তো নাবালকের ইনকাম যেমন রিটার্নে আনা যায়, তেমন হচ্ছে তার যদি সম্পদ থাকে সেটাও কিন্তু ব্যক্তি রিটার্নে আনতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী, আইটি10 বিবি মানে জীবনযাপন সংশ্লিষ্ট। তো এটাও কিন্তু আমরা উপরে যাদেরকে বাধ্যতামূলক দেখছি ৫টা কন্ডিশন, আয় এবং সম্পদ এবং দায়ের বিবরণী দাখিল করতে হয়, তাদেরকে কিন্তু আবার জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণীও দাখিল করতে হয়। আর এটা কিন্তু এখন যেহেতু বড় ফর্মে সবারই কিন্তু সাবমিট করতে হয়। তো কিন্তু সবাইটা অপশনাল আছে, যাদের এই কন্ডিশন গুলো ফিল করে না তাদের কিন্তু করতে হয়। তো এখানে কিন্তু আরো সহজভাবে বলে দিচ্ছে, সংশ্লিষ্ট আয় বর্ষে উক্ত ব্যক্তি ৫ লক্ষ টাকার অধিক যদি আয় হয়, মোটরযানের মালিক হয়, শেয়ার হোল্ডার, গৃহ সম্পত্তি, এই সবগুলো থাকলে অবশ্যই তাকে আইটি10 বি সেটা বিবি দুটোই নিয়ে আসতে হবে। তারপর রিটার্ন দাখিলের সাধারণ নিয়মাবলী, স্বাভাবিকভাবে হচ্ছে রিটার্ন কিভাবে দাখিল করতে হবে, যখন রিটার্ন দাখিলের সময় আসে সেই অনুসারে রিটার্নটা দাখিল করতে হবে। এটা এতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এটা আমরা দেখব ১৭০, যে আমরা যে রিটার্নটা সাবমিট করি এটা হচ্ছে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্নটা সাবমিট করি। স্বনির্ধারিত মানে কি? ১৬৬ ধারা অনুসারে আমার যখন রিটার্ন দাখিল বাধ্যতামূলক, তখন আমি নিজেই দেখা যায় আমার আয়, ব্যয়, সম্পদ, দায় সবগুলো একটা ডিক্লেয়ার দেই যে এটাই আমার সবকিছু। এটাকে বলা হয় স্বনির্ধারণের পদ্ধতি। তারপর হচ্ছে ১৭১ রিটার্ন দাখিলের সময় আয়কর পরিশোধ। তো যখনই আমরা রিটার্নটা সাবমিট করব ১৭৩ ধারা অনুযায়ী, তখন হচ্ছে আমাদের আয়কর পরিশোধ করে রিটার্নটা সাবমিট করতে হবে। তারপর যদি আমরা কোনো কারণে রিটার্ন সময় মতো দাখিল না করতে পারি, তখন আমাদের ১৭৪ ধারা হয়ে যাবে। সেটা আমার যত টাকা ট্যাক্স আসে সেটা পরিশোধ করে আমাকে রিটার্নটা সাবমিট করতে হবে। তারপর হচ্ছে রিটার্ন দাখিলের তারিখ বা ইহার পূর্বে কর ও সারচার্জ পরিশোধ। আপনি যখন রিটার্নটা সাবমিট করবেন, কোন কোন সেকশন সাবমিট করতে পারেন? সেটা ১৬৬ অথবা ১৭২, ১৭৫, ১৯১, ৯৩, ২১২ এই সেকশন গুলো দেখবেন যে এই জায়গাতে হচ্ছে আমার যখন রিটার্নটা সাবমিট করব, তখন হচ্ছে আমাকে কি করতে হবে? আমার যত টাকা নেট ট্যাক্স পেয়েবল আসে, সেক্ষেত্রে আমার যত টাকা ট্যাক্স আসে আর সেটা থেকে যত ধরনের রিবেট নেওয়া, ট্যাক্স ক্রেডিট নেওয়া সব বাদ দিয়ে যেটা পেয়েবল আসবে ওইটা কিন্তু আমাকে পরিশোধ করে ১৭৩ ধারা অনুসারে আমাকে রিটার্নটা সাবমিট করতে হবে। তো ১৭৪ দ্বারা যদি রিটার্নটা সাবমিট করি, আমি রিটার্ন কিন্তু সাবমিট করতে পারবো ২ টায়। তো ঠিক সময় রিটার্ন সাবমিট করলে ট্যাক্স গণনা করা হবে ১৭৩ ধারা অনুসারে। আর যদি আমি পরে রিটার্ন সাবমিট করি তাহলে আমার ট্যাক্স গণনা করা হবে ১৭৪ ধারা অনুসারে। সেক্ষেত্রে কি অসুবিধা হবে? সেক্ষেত্রে আমাকে বলছে ক সমান খ প্লাস খ মাইনাস গ ইন্টু ঘ ইন্টু 0.02% মানে 2%। আমার কি করতে হবে? আমাকে একটা ইন্টারেস্ট কাউন্ট করা হবে। তো ইন্টারেস্ট কাউন্ট করার সংক্ষেপে আমি যদি ফর্মুলাটা বলি, যে পরিমাণ ট্যাক্স আমার ডিউ আছে, ডিউ বলতে কোনটা? ধরো আমার ১০০ টাকা ট্যাক্স হয়েছে, সে জায়গায় এআইটি আমার অলরেডি কাটা আছে ২০ টাকা। তো ২০ টাকার উপর কিন্তু আর ইন্টারেস্ট হবে না, সেটা ১০০ টাকার ট্যাক্স থেকে ২০ টাকা বাদ যাবে, বাদ যাওয়ার পর ৮০ টাকা থাকবে। ওই ৮০ টাকার উপর 2% ট্যাক্স হবে। ধরেন ৮০ টাকা, রাউন্ডলি বলি ১০০ টাকা, ১০০ টাকার 2% কত? ২ টাকা। তো ২ টাকা কতবার? এটা ঘ কিন্তু হচ্ছে মাস,
কত সময় ধরে আমরা এটা কাউন্ট করবো। তো সেক্ষেত্রে আমরা কাউন্ট করবো হচ্ছে সর্বোচ্চ 24 মাস পর্যন্ত হইতে পারে, এর যতটুকু কম হয় সেটা তো হবেই। তো এটা এরকম করে যখন আমরা রিটার্নটা কাউন্ট করি 174 ধারা অনুসারে, তো আমাকে কিন্তু যে ট্যাক্সটা আমার পরিশোধ করার কথা ছিল 173 ধারা অনুসারে রিটার্নের সাথে, সেটা কিন্তু আমাকে অবশ্যই এর উপর আমাকে 2% মাসিক ইন্টারেস্টটা আমাকে দিতে হবে। তারপর কিন্তু আমি রিটার্নটা সাবমিট করতে পারবো। এখানে কিন্তু বলে দিছে আমাকে সর্বোচ্চ 124 মাস পর্যন্ত হতে পারবে। এটা খেয়াল রাখবেন, এই সেকশনে কেবল ইন্টারেস্টের কথা বলা হয়েছে, জরিমানার কথা বলা হয় নাই। জরিমানার কথার জন্য কিন্তু 200 মানে আরেকটা সেকশন আছে, ওখানে কিন্তু জরিমানার কথাটা বলা হয়েছে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। তারপর হচ্ছে 175 সাধারণ রিটার্ন ও সংশোধন রিটার্ন দাগে। তো আমি দুইটা ভাবে রিটার্ন সাবমিট করলাম, সময় মতো করলে 173, সময়ের পরে গিয়ে করলাম 174। এখন যদি আমি কোন কারণে রিটার্নে ভুল করি, অনেক সময় কারেকশনের দরকার হয়, রিটার্ন ভুল হয়েছে, তখন কিন্তু আমার জন্য 175 ধারা অনুসারে রিটার্ন সাবমিট করতে হবে। ধারা 182 ও 212 এর বিধানাবলী অক্ষুণ্ণ রাখিয়া নিম্নের ক্ষেত্রে আমরা সংশোধন রিটার্ন সাবমিট করতে পারি। যে ধারা 182 উপধারা 5 অনুসারে দাখিলিখিত সংশোধন রিটার্ন অথবা 212, মূলত হচ্ছে আমার রিটার্নটা যদি কোনো কারণে ভুল হয়, আমি একবারই কিন্তু সংশোধিত রিটার্ন সাবমিট করতে পারবো। এটা কিন্তু একাধিকবার সাবমিট করা যাবে না। সেক্ষেত্রেও কিন্তু আমার খেয়াল রাখতে হবে, সাবমিটটা কিন্তু আমি রিটার্ন জমা দেওয়ার মানে হাফ ইয়ার মানে 6 মাসের মধ্যে 180 দিনের মধ্যে কিন্তু এটা করতে পারবো, এরপরে গেলে হবে না। আর যদি কোনো কারণে আমার রিটার্ন অডিটে পড়ে অথবা রিটার্নে কোনো ইস্যু আসে, সেক্ষেত্রে আমি সংশোধিত রিটার্ন সাবমিট করতে পারবো না। এখন বলছে 176 অসম্পূর্ণ রিটার্ন দাখিল। অসম্পূর্ণ রিটার্ন অবশ্যই দাখিল করা যাবে না, সেটা রিটার্ন হিসাবে বিবেচিত হবে না, এটা অবশ্যই যাচাই বাছাই করে বাদ করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন 177 উচ্ছে করের রিটার্ন, যে আমরা বর্তমানে হচ্ছে 4 বার মানে কোয়ার্টারলি উচ্ছে কর কোম্পানির যে ট্যাক্স গুলো কেটে রাখে উইথহোল্ডিং, তো সেটার একটা রিটার্ন সাবমিট করতে হয় বছরে 4 বার, গত বছর ছিল প্রতি মাসে। তো এটা 177 ধারা অনুসারে সাবমিট করতে হয়। তো যাদের জন্য হচ্ছে বাধ্যতামূলক তারা কিন্তু রিটার্নটা লিমিটেড কোম্পানি, এখানে কিন্তু বলছে নিম্নবর্ণিত ব্যক্তিগণ বোর্ড কর্তৃক যেরূপ উপযুক্ত সেইরূপ নির্ধারিত ফরমে অংশ 7 এর বিধানাবলীর অধীন কর্তনকৃত অথবা সংগৃহীত। এখানে আরেকটা বলি, একটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড সোর্স, আরেকটা হচ্ছে ট্যাক্স কালেক্টেড সোর্স। কালেক্টেড মানে কি? ডিডাক্ট হচ্ছে আমি আরেকজনের ট্যাক্সটা কেটে নিছি, আর কালেক্টেড মানে হচ্ছে কি, যেটা আমার থেকে সংরক্ষণ করছে। কিরকম? যেমন গাড়ির কথা বলি, গাড়ির ইআইটি কিন্তু কালেক্টেড মানে সংরক্ষিত ট্যাক্স, কারণ ওইটা উৎসে আমার কাছ থেকে কেটেই রাখছে, যেটা আমার জন্য ইআইটি। তো আরেকটা হচ্ছে মানে কর্তন কিন্তু আমি কাটলাম, সেটা হচ্ছে একটা ট্যাক্স। তো যাদেরকে হচ্ছে বাধ্যতামূলক ভাবে রিটার্নটা সাবমিট মানে উঠোনে রিটার্ন সাবমিট করতে হয়, যেমন সরকারি মন্ত্রণালয় অথবা সহজভাবে আমাদের ফার্ম ব্যক্তি, বেসরকারি ক্লিনিক, লিমিটেড কোম্পানি, এদের সবাইকে কিন্তু রিটার্ন সাবমিট করতে হয়। তো একটু আগে কিন্তু একটা প্রশ্ন ছিল আমাদের, ফার্মের সাবমিট করতে হয় কিনা। এই যে ফার্ম কিন্তু লিস্টে আছে, এই ফার্মেরও কিন্তু রিটার্ন সাবমিট করতে হয়। জি বলেন। ভাই একটু আরেকটা বার বলবেন, ওই যে টিডিএস যেটা আমি আর একজনের কাইটা রাখছি আর কালেক্টেড, এই দুইটা একটু আরেকটা বার বলবেন। আমার কাছ থেকে আমার কাছে যখন কোনো বিল আসবে, তখন যখন এই বিলের উপর ট্যাক্সটা কেটে পরিশোধ করব, এটা আমরা বলি ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। আরেকটা হচ্ছে মনে করেন গাড়ির জন্য আমি রিনিউ করতে গেছি, গাড়ির লাইসেন্স বলি অথবা এরকম অনেকগুলো থাকে, বা আরো একটা জিনিস থাকে কি, যেমন টেক লাইসেন্স রিনিউ করতে গেছি, তখন দেখা যায় আমার একটা ট্যাক্স কেটে ফেলছে সরকারে। ওই ট্যাক্সটা কিন্তু আমি ডিডাক্ট করি নাই, সরকারে কাটছে। কাটছে মানে এটা কালেক্টেড হবে, সেটা কিন্তু ডিডাক্ট না, কালেক্টেড। তো ওই কয়েকটা হাতে গোনা গাড়ি সহ এগুলোকে আমরা কালেক্টেড ট্যাক্স বলি। সেটাও কিন্তু আপনারা বই যদি পড়েন, ওখানে কিন্তু উল্লেখ আছে যে কোন কোন জিনিসগুলো কালেক্টেড। এদের সংখ্যা খুবই কম। তো তারপর তাহলে আমরা এখানে লিস্টটা দেখলাম যে এরা হচ্ছে উচ্ছে কর কর্তন করবে, করার ক্ষমতা তাদেরকে দিছে, এবং ওরা যদি না করে তাহলে জরিমানাতে চলে যাবে। এখন দেখা যায় উচ্ছে কর কর্তনের কখন দাখিল করবে। যেমন প্রথমে আমরা ফিনান্সিয়াল ইয়ারটা যখন শুরু হয় জুলাই মাস থেকে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসে যত টাকার ট্যাক্স কাটছি সেটার জন্য আমরা একটা
ফার্স্ট কোয়ার্টারে ওই ধরনের রিটার্ন করি, সেই রিটার্নটা হচ্ছে 25শে অক্টোবরের মধ্যে জমা দিতে হয়। তো এই 3 মাসের রিটার্নটা যত টাকা কাটছি তার একটা রিটার্ন হচ্ছে 25শে অক্টোবরের মধ্যে আমরা জমা দিয়ে দিব। আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসেরটা আমরা জমা দিব হচ্ছে 15 জানুয়ারি, 25শে জানুয়ারির মধ্যে। এটা বারবার 15 আসে কারণ আগে এটা 15ই ছিল, পরবর্তীতে 25 হয়েছে। তারপর হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসেরটা এপ্রিলে, 15 এপ্রিল, 25 এপ্রিলের মধ্যে দিতে হবে। আর এপ্রিল, মে, জুন এটা হচ্ছে 25 জুলাইয়ের মধ্যে দিতে হবে। তো এক্ষেত্রে যদি কোনো সরকারি ছুটির দিন থাকে তাহলে সেটা পরবর্তীতে হচ্ছে আমাদের যখন ওপেনিং ডে থাকবে সেখানে হচ্ছে রিটার্নটা সাবমিট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের রিটার্নের পার্ট গেল। তারপর হচ্ছে আমরা কর অডিট ও নিরীক্ষা। অডিটটা কখন হইতে পারে সেটা 180 ধারা অনুসারে। তো আমরা বর্তমানে দেখছি বিভিন্নভাবে হচ্ছে অডিট হয়। যে এনবিআর গত যেটা 23-24-এর জন্য অডিট করছিল সেটা হচ্ছে র্যান্ডমলি করছে। তো র্যান্ডম বেসিসে সে অডিট সিলেকশন করতে পারে অথবা রিস্ক ফ্যাক্টর অনুসারে সিলেকশন করতে পারে। এটা করার কারণ কি? কারণ আমরা যেহেতু স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্নটা সাবমিট করছি, সেটা যদি কোনো কারণে রিস্ক হয় যে আমরা কোথাও ট্যাক্স কম দিছি বা এটা যাচাই বাছাই করা দরকার, তখনই দেখা যায় হচ্ছে আমাদের ফাইলটা অডিটে পড়ে। তো অডিটে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে, এই ক্রাইটেরিয়া অনুসারে হচ্ছে রিটার্ন গুলো সাবমিট করে। তো এখানে প্রারম্ভিক মূলধন 20% এর নিম্ন নয় এর পরিমাণ অর্থ প্রদর্শন। তো কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে হচ্ছে ফাইল হচ্ছে অডিটে পড়বে না, মানে সেটা আপনার ধরেন ব্যবসায় ইনকাম, আপনি যখন কন্টিনিউ ইনকামটা করতেছেন তখন যদি আপনার ইনকামটা ধরেন ইনক্রিজিং স্টেজে থাকে 10%, 15%, তাহলে দেখা যায় আপনার ওই ধরনের ফাইল হচ্ছে অডিটে পড়ার সম্ভাবনা কম থাকে। তো যাই পুরোটা হচ্ছে অডিটে পড়াটা এনবি এর উপর নির্ভর করে, সেটা অডিট ফেস করাটা হচ্ছে আপনার উপর নির্ভর করে, কিন্তু কোন ফাইল অডিটে পড়বে কোনটা পড়বে না সেটা হচ্ছে একান্তই এটা এনবিআর এর সিস্টেমে যে প্রসেস নির্বাচন করে। তারপর হচ্ছে রিটার্ন প্রসেস। আপনি যে রিটার্নটা দিলেন সেটা ঠিকঠাক আছে কিনা সেটা 180 ধারা অনুসারে এটা প্রসেস করবে। প্রসেসগুলো কি করবে? যেমন আপনি বলছেন এত টাকার উৎসে কর কর্তন করছেন, সেটা আসলে ঠিক আছে কিনা। আপনি ধরেন কোথাও কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা, আপনার রিটার্নটা সঠিক পরিমাণে ক্যালকুলেশন আসছে কিনা, এগুলো দেখা যায় যাচাই বাছাই করে রিটার্ন প্রসেস হয়। সেক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে আমরা যেটা বলি অ্যাসেসমেন্ট হয়, ওনারা অ্যাসেসমেন্ট করে সেটা যাচাই বাছাই করে দেখে, তখন হচ্ছে সবগুলা যেখানে কোনো ফাঁকি বা ডিডাকশন এরকম কিছু থাকলে সেটা হচ্ছে এখানে আহ, যাচাই বাছাইয়ের পরিমাণটা হয়ে যায়। আর যদি ভুলভ্রান্তি না থাকে তাহলে তো কোনো কিছু নাই। তো অডিটের ক্ষেত্রে আমরা অলরেডি হচ্ছে বলছি যে অডিট প্রসিডিউরটা কি হয়। এখন ধরেন কোন ফাইল অডিটে পড়লো, তো সেক্ষেত্রে কি হবে? তো অডিটর যখন কোনো ফাইল পড়বে তখন স্বাভাবিকভাবে হচ্ছে প্রথমে একটা চিঠি আসবে। এই চিঠিতে বলবে যে আপনার ফাইল অডিটে সিলেকশনে পড়ছে। তো এই চিঠিটা যখন পাওয়ার পর আপনি নিশ্চিত হলেন যে আপনার ফাইলটা এই বছরের ইনকাম ইয়ারটা বা অ্যাসেসমেন্ট ইয়ারের উপর আপনার অডিটে পড়ছে। তো এখানে কিন্তু চিঠিতে উল্লেখ থাকে ডিটেল যে আপনার অডিট যে পড়ছে প্রসিডিউরটা যদি আমরা একটু বলি, সেখানে এখানে কে কে অডিটের কার্যাবলীতে থাকবে, কিউরেটর থাকবে কে, কে প্রেসিডেন্ট থাকবে, কার নেতৃত্ব হবে, কে কর পরিদর্শন থাকবে, সব ডিটেলস উল্লেখ করে আপনাকে চিঠি দেয়। আর ওইটাতে উল্লেখ থাকে যে আপনার ফাইলটা অডিটের জন্য কেন নির্বাচন করা হচ্ছে। সেক্ষেত্রে বলে যে আপনি এরকম একটা ইনকাম দেখাইছেন যেটা যাচাই বাছাই যোগ্য, সেরকম কারণ হইতে পারে আপনি বা কোথাও উচ্ছে কর কর্তন কাটেন না, এরকম নানান কারণ হচ্ছে অডিট গুলো পড়ে, আর সেটা হচ্ছে আমাদের আহ মোকাবেলা করতে হবে, সেটা জমা দিতে হবে। তো অডিটের বাইরে আরেকটা হচ্ছে 183 উপকর কমিশনার প্রতি কর নির্ধারণ। যদি মনে করেন স্পট অ্যাসেসমেন্ট যেটা আমরা বলি, উপকর কমিশনার যদি আপনার প্রতিষ্ঠানে এসে উনি যদি মনে করে এত টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, সেটা কিন্তু উনি ওখানে অ্যাসেসমেন্ট করে সেটা আপনাকে বলতে পারে যে এত টাকা ট্যাক্স ফাঁকি হয়েছে, সেটা কিন্তু আপনি এখানে জমা দেওয়ার একটা ব্যাপার চলে আসে। তারপর এটাও সেম, আমি জাস্ট এগুলো এতটা ইম্পর্টেন্ট না রাখা হয়েছে। আপনি যেটা দেখবেন অডিট যেটা দেখবেন এটা, আর তারপর হচ্ছে 180 ধারাটা দেখবেন, 2-3টা ধারা এখানে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখতে হবে, আর এগুলো একটু দেখবেন। তারপরে 186-তে বলছে উচ্ছে করের অডিট। এটা একটা ডেঞ্জারাস অবস্থা যে 177 ধারা অনুসারে যে আমরা রিটার্ন গুলো দাখিল করি, এটা 147 বলে 147 ধারা অনুসারে ওনারা এই উচ্ছে করার জন্য একটা অভিযানও চালায়, অডিট করে। তো দেখা যায় এই অডিট প্রসিডিওরে আমরা যে উচ্ছে কতটা কাটছি সেটা ঠিকঠাক ভাবে আছে কিনা,
বা কম কাটছে কিনা, কোন কোন ক্ষেত্রে ফাঁকি দিছি, ওইটা আলাদা করে একটা অ্যাসেস করে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে যে রিটার্ন দাখিলের পর ৪ বছর উত্তীর্ণ হইয়াছে এরূপ কোন রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা যাবে না। তার মানে ৪ বছর। কিন্তু দেখা যায় বাস্তব ক্ষেত্রে আরো বেশিও হয়, আর বেশিও হইতে পারে বা অনেক ধরনের কম হইতে পারে। তবে স্বাভাবিকভাবে হচ্ছে অডিটে না পড়ার মূলত বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে, যে আপনি যখন এজ এ প্রফেশনাল ঠিকভাবে রিটার্নটা সাবমিট করবেন, তখন দেখা যায় আপনার এটা অডিটে পড়ার রিস্কটা মিনিমাইজ হয়ে যায়। কিছু কিছু ক্লায়েন্টের ফাইল অডিটে পড়ার নানান কারণ থাকে। যেমন ধরেন একটা কারণ ধরেন, আপনি প্রচুর পরিমাণে ব্যাংক লোন নিছেন। এই ব্যাংক লোন নিয়ে ব্যবসা করছেন এরকম কোনো প্রমাণ নাই, বা ব্যবসা করে প্রফিট করছেন এটারও কোনো প্রমাণ নাই। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যে এতগুলো লোন নিছেন, এই লোনগুলো আসলে কি করছেন। তো এটা একটা গ্রাউন্ড হইতে পারে যে আপনি লোনের আসলে এটা কোন পারপাস নিছেন, যে আপনি ব্যবসার পারপাস লোন নিয়ে এটা কি ব্যবসা করছেন, না বাড়ি কিনছেন, নাকি জমি জমা কিনছেন। তাহলে আপনার ব্যবসাতে লাভ কেন, লাভ না হয়ে লস হয়েছে কেন। তো এরকম ক্রাইটেরিয়া গুলোকে ফ্যাক্টর ধরে ফাইলগুলো কিছু অডিটে পড়ে, সেই অনুসারে পরবর্তীতে এটা সেটেলমেন্ট করতে হয়। তো এইটুকু হচ্ছে আমাদের আজকের ডিসকাশন। এখন হচ্ছে আপনাদের প্রশ্ন, এবার প্রশ্ন করেন।